এরা হচ্ছে এরা হলো আপনার স্লিপের ব্যাপারে হচ্ছে ডিস্টার্ব স্লিপ, এরা ঘুমাতে পারবে না, এদের ঘুমে অসুবিধা হবে, এবং সেক্ষেত্রে হচ্ছে কনস্ট্যান্ট ইয়াওনিং, মানে হাই তুলবে, বারবার হাই তুলবে। হাই তোলার সাথে সাথে এদের আরেকটা সমস্যা থাকবে, এদের হচ্ছে গ্যাস্ট্রিক যেই কমপ্লিকেশন, গ্যাস্ট্রিক বলতে স্টোমাকের যে গ্যাস্ট্রাইটিস বা তাদের যে ফ্যাট, মানে গ্যাস্ট্রিকের জন্য তাদের পেটটা ফুলে যাবে। আমাদের শ্রদ্ধেয় অমরনাথ স্যার জয়েন করেছেন, আমি স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এরপর হচ্ছে অ্যাপিটাইট, এরা হচ্ছে এক্সেসিভ হাঙ্গার, এদের খাবারের চাহিদা খুব বেশি থাকবে। তো এই ফিজিক্যাল জেনারেল সিমটমস গুলোর পরে আমরা চলে যাই হলো গাইডিং সিমটমস। আমি গাইডিং সিমটমস নিয়ে আলোচনা করব না, যেহেতু প্রত্যেকটা বিষয় আমরা টু দা পয়েন্টে ইন ডিটেলস আমরা মানে কি বলবো ব্যাখ্যা করব, সেজন্য আমি গাইডিং সিমটমস আলাদা করে বলছি না। আমি আজকে কিছু বিষয় বলবো স্কিনের সিমটমস দিয়ে আমি শুরু করি। ফার্স্ট হচ্ছে ক্যান্টের ম্যাটারমেডিকা থেকে আমি বলছি যে স্কিনের ব্যাপারে ক্যান্ট সাহেব বলেছেন, যদি, এটা খুবই ইম্পর্টেন্ট কথা, আমি এটা ক্যান্টের ম্যাটারমেডিকা ছাড়া আর অন্য কোনো ম্যাটারমেডিকা পাই নাই। আমি প্রায় 12 থেকে 14টা ম্যাটারমেডিকা আমি ঘাটাঘাটি করছি, যেখান থেকে আমি শুধু ক্যান্টের ম্যাটারমেডিকাই পেয়েছি যে যদি হঠাৎ করে কোনো ইরাপশনস অথবা কোনো ডিসচার্জ ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, হঠাৎ করে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এখানে একটি বিষয় হচ্ছে ডিসঅ্যাপিয়ার, এটা কিন্তু সাপ্রেশন না। স্কিন ডিজিজ সাপ্রেশন একটি বিষয়, ডিসঅ্যাপিয়ার বলছে আরেকটি বিষয়। ডিসঅ্যাপিয়ার হচ্ছে হঠাৎ করে নাই হয়ে গেছে, তার স্কিন ডিজিজ নাই, এতদিন স্কিন ডিজিজ ছিল বা ইরাপশনস ছিল, সাথে ডিসচার্জ ছিল, কিন্তু নেই, এখন হঠাৎ করেই নেই। আর এই নাই হওয়ার মাধ্যমে তার দেখা গিয়েছে অন্য একটা ক্রনিক একটা কমপ্লিকেশন তার দেখা গিয়েছে। যদি এই ধরনের হিস্ট্রি পাওয়া যায়, তাহলে ক্যান্ট সাহেব বলেছেন যে গ্রাফাইটিস ইজ ওয়ান অফ দ্য মেডিসিনস টু বি স্টাডিড। এটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে, আমি এটা দিয়ে এই জন্য শুরু করেছি। এরপর হচ্ছে স্কোফিউলাস কন্ডিশনস, এর এই পেশেন্ট গুলোর মধ্যে তাদের যেই বিশেষ করে গ্ল্যান্ড সুয়েলিং এর একটা টেন্ডেন্সি তাদের মধ্যে থাকবে, এবং হচ্ছে এদের হারপিস, বিশেষ ভাইরাস থেকে হারপিসটা হয়। হারপিস হচ্ছে কি এক ধরনের পানির আপনার হচ্ছে থলি, যেটাকে আমরা ব্লিস্টার বলি আর কি, ফিব্রাইল ব্লিস্টার। আপনারা জ্বর হলে যে এরকম ঠোঁটের মধ্যে দেখেন যে এক ধরনের জ্বর ঠুটো বা জ্বর ঠোসা বা এরকম হয়, এগুলো কি বলে ব্লিস্টার। তো এই গ্রাফাইটিসের পেশেন্টেরও এরকম হারপিস দেখা দিবে, অনেক হারপিস দেখা দিবে তাদের, বিশেষ করে মুখে, শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে, তবে হারপিসটা মেইনলি যেখানে স্কিন এন্ড মিউকাস মেমব্রেনের জয়েন্ট থাকে, সেখানে হচ্ছে হারপিসটা প্রাইমারিলি দেখা যায়, বিশেষ করে ঠোঁটে দেখা যায়, ইভেন নাকের মধ্যেও দেখা যেতে পারে, নাকের নস্ট্রিলে ভিতরে। তো এই বিষয়গুলো ইভেন অ্যানাস, জেনিটেলিয়া, এগুলোর মধ্যেও যেখানে স্কিন এন্ড মিউকাস মেমব্রেনের জয়েন আছে, সেই জায়গাটায় আমরা হারপিস দেখতে পাবো, এবং সেটা রিকারেন্ট অ্যাটাক হতে থাকবে, রিকারেন্ট অ্যাটাক পাওয়া যাবে। আরেকটি বিষয় হচ্ছে এখানে একটি বিষয় ওল্ড সিকেট্রিস। এই ওল্ড সিকেট্রিস কি জিনিস? সিকেট্রিসটা হচ্ছে এটা আমি আপনাদেরকে একটা ছবি দেখাবো পরে। সিকেট্রিস হচ্ছে মনে করেন কোনো একটা জায়গায়, কোনো একটা জায়গায় মনে করেন কাটা গিয়েছে, কাটা যাওয়ার পরে সেই জায়গাটা ভালো হয়ে গিয়েছে, হ্যাঁ, ভালো হয়ে সেখানে একটু এই যে দাগ রয়ে গেছে, এটাই হলো সিকেট্রিস। সেই সিকেট্রিসটা আবার নতুন করে সেখানে ইনফ্লামেশন দেখা দিচ্ছে, নতুন করে সেখানে একটা প্রদাহ দেখা দিচ্ছে, সেটাই হলো ওল্ড সিকেট্রিস গুলো এভাবে করে, বা স্কার টিস্যু গুলো, কিলোয়েড গুলো, ইভেন এই স্কার টিস্যু ডেভেলপ করার মাধ্যমে কিলোয়েড ফরমেশন হয়, যেটা আপনারা রেপার্টরিতেও কিলোয়েড, এই কিলোয়েড স্কিনে গিয়ে কিলোয়েড, এটা দিলেই আপনারা কিন্তু অনেক মেডিসিন পাবেন। রেপার্টরিতে কিলোয়েড, ডিরেক্টলি কিলোয়েড নামে রুব্রিক আছে। তো এই জন্য এই এই যে ওল্ড সিকেট্রিস গুলো বা কিলোয়েড গুলো নতুন করে আবার একটা প্রদাহের একটা অবস্থা তৈরি হয়, এটা কিন্তু গ্রাফাইটিস একটা বড় মেডিসিন এর জন্য। তারপর হচ্ছে এদের মধ্যে, আচ্ছা, এদের এই যে স্কিনের যে কমপ্লিকেশন গুলো, এগুলো স্বাভাবিকভাবে বেড়ে যায় কখন? এগুলো বেড়ে যায় হচ্ছে বিশেষ করে রাত্রিবেলা এবং রাত্রে বিছানার গরমে, ওয়ার্ম বেড, যখন আমরা জানি মার্কসোলও কিন্তু রাতে বিছানার গরমে বেড়ে যায়, কিন্তু মার্কসোলের কিছু বিশেষ লক্ষণ কিন্তু আছে, যেগুলো দিয়ে আমরা গ্রাফাইটিসের সাথে কম্পেয়ার করতে পারবো। আচ্ছা, তারপর হলো স্কিন, রাত্রিবেলা স্কিনটা অনেক বেশি হট, গরম থাকে, এবং বিশেষ করে এদের যে বেন্ডিং গুলো আছে, আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে বেন্ডিং বলতে
আমরা যখন একজিমার ক্লাস করেছিলাম যে যেমন কনুইর দিকে অথবা কিউবিটাল ফোসার দিকে যেখানে যেখানে ভাঁজ আছে এই জায়গাগুলোর মধ্যে এদের হচ্ছে একটা হলো আপনার ছিঁড়ে যাওয়া বা স্কিনটা একটু হেজে যাওয়া, হ্যাঁ, স্কিনের সুপারফিশিয়াল লেয়ারটা হচ্ছে নষ্ট হয়ে ডিস্ট্রয় হয়ে যাওয়া, এই ধরনের একটা অবস্থা তৈরি হবে। এবং এই অবস্থাটার নাম হচ্ছে কি এই অবস্থাটার নাম হচ্ছে ইন্টারট্রিগো। আমরা বলেছি এটা ইন্টারট্রিগো, এই নামে রেপার্টরিতে আপনারা পাবেন। অনেক মেডিসিনের মধ্যেও ইন্টারট্রিগো এই টার্মটা ইউজ করা হয়েছে ম্যাথমেটিকার মধ্যে। দেন আমরা যাই স্কিনের, এই যে স্কিনের কন্ডিশন গুলো, এগুলো লোকেশন কোথায় হবে, কোথায় কোথায় হবে এটা আমরা বলেছি। বিশেষ করে কানের পেছনে, মাথায় দেখা দিবে, মুখে দেখা দিবে, জেনিটালিয়ে দেখা দিবে, চোখের পাতায় দেখা দিবে, ইভেন 2 আঙ্গুলের ফাঁকে, পায়ের অথবা হাতের 2 আঙ্গুলের ফাঁকে এদের হচ্ছে সমস্যাগুলো দেখা দিবে। এখানে দেখেন একদম উপরে একটা ছবি ডান পাশে আছে, যেখানে আমি দেখিয়েছি যে স্কার টিস্যু ডেভেলপ করার পরে এখানে যে কেলয়েড ফরমেশন হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি এখানে জাস্ট প্রথম ছবিতে। আচ্ছা, এদের স্কিনের ক্যারেক্টারটা আমরা মোটামুটি বলেছি, আর একটু বলি। সেটা হচ্ছে এদের স্কিনের ক্যারেক্টারটা থাকবে খুবই আনহেলথি স্কিন। এই যে আনহেলথি স্কিন, এটা কিন্তু সোরিক ফেনোমেনা, এটা কিন্তু সোরিক টেন্ডেন্সি, আনহেলথি স্কিন। এবং এভরি ইনজুরি সাপারেটস, এটা কিন্তু সিফিলিটিক কন্ডিশন। মাইজম নিয়ে স্যার বলবে, আমি তারপর হচ্ছে ওল্ড সিকেট্রিস। এই যে ওল্ড সিকেট্রিস গুলো বা স্কার টিস্যু ডেভেলপ করা, কিলোয়েড ডেভেলপ করা, এগুলো কিন্তু সাইকোটিক কন্ডিশন। তো ওল্ড সিকেট্রিস গুলো আমরা বলেছি যে ব্রেক হবে, মানে আবার নতুন করে এগুলো দেখা দিবে, এটা আমরা বলেছি। একটি বিষয় হচ্ছে স্কিনের, গ্রাফাইটিসের পেশেন্টের ওভারঅল স্কিনটা কেমন হবে, এদের স্কিনটা হবে ড্রাই। এবং কেন ড্রাই হবে, কারণ হচ্ছে গ্রাফাইটিসের যে টোটাল ডিসচার্জটা কমে যাবে। কিভাবে, মানে যে কোনো ন্যাচারাল ডিসচার্জ, মানে কোনো এদের ঘাম হবে না, এদের সোয়েট গ্ল্যান্ডের ডিসচার্জ কমে যাবে, এদের সিবেসিয়াস গ্ল্যান্ডের ডিসচার্জ কমে যাবে, স্কিনটা রাফ হবে, খসখসে হবে। কেমন, এজ পার্চমেন্ট। পার্চমেন্ট কি? পার্চমেন্ট হলো আপনার মনে করেন যে একটা সময় ছিল যখন কাগজ ছিল না, তখন কিন্তু আপনার পশুর চামড়া শুকিয়ে একদম গাছের ছালের মতো করে শুকিয়ে তারপর এটার মধ্যে লেখালেখি করা হতো। তাহলে এই যে পার্চমেন্ট, এটা হলো পার্চমেন্ট। এই গ্রাফাইটিস পেশেন্টের স্কিনটা হবে এরকম, মানে আপনার হচ্ছে পার্চমেন্ট লাইক, ড্রাই। ঠিক আছে, কোনো ধরনের ময়েশ্চার থাকবে না এদের এতে। এই কথাগুলো বলছে হচ্ছে এনএম চৌধুরী তার ম্যাথমেটিকায়। আর তারপর হচ্ছে ফিশার, এদের মধ্যে একটা ফিশার ডেভেলপ করবে। ফিশার বলতে আমি যে বলেছিলাম যে মিউকাস মেমব্রেন এবং স্কিন এর যেখানে যেখানে জয়েনিং থাকবে সেখানে সেখানে তাদের হচ্ছে ফিশার। ফিশার মানে কি, আপনারা অনেকেই জানেন, ফিশার মানে ফেটে 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 যাওয়া স্কিন। আমরা অ্যানাল ফিশার সম্পর্কে জানি, অ্যানাল ফিশার মানে ফেটে যাওয়া। একটা বড় মেডিসিন হচ্ছে গ্রাফাইটিস। আমরা বিশেষ করে ফিমেলের ব্রেস্টের এটা আমরা আলোচনা করব, আমি এখন না বলি। আচ্ছা, এখানে হচ্ছে আপনার অ্যানাসটা হচ্ছে ফেটে যাবে, যেটা হলো ক্র্যাক, মানে ক্র্যাকড, ফেটে যাবে। এবং এই ফেটে যাওয়ার কারণে এখান থেকে ব্লাড আসতে পারে, ব্লিডিং হতে পারে এবং হার্ড হয়ে যাবে। এই যে এই মানে ফেটে গিয়ে ওই জায়গাগুলো হার্ড হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এবং এদের হলো একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে গ্রো ওয়েন্স অন দা স্কাল্প। এদের এই যে দেখেন মাঝখানে যে ছবিটা দেওয়া আছে জাস্ট ডান পাশে, একটা বড় একটা সিস্টের মতো, এটাকে বলে ওয়েন্স অথবা পিলার সিস্ট বলে। এটা বিশেষ করে স্কাল্পের মধ্যে, মাথার মধ্যে এই ধরনের সিস্টের পেশেন্ট আমাদের কাছে আসে। সিস্ট এটা কিভাবে তৈরি হয়, এটা হয় হলো আপনার যে সিবেসিয়াস গ্ল্যান্ড আছে আমাদের শরীরে, বিশেষ করে স্কিনের মিডল লেয়ারে, সেই সিবেসিয়াস গ্ল্যান্ডের সিক্রেশনটা, যে নর্মালি আমরা জানি সিবেসিয়াস গ্ল্যান্ডের সিক্রেশনটা বের হয়ে যায়, বের হয়ে গেলে স্কিনটা জাস্ট একটু অয়েলি হয়। যাদের স্কিন বেশি অয়েলি তাদের সিবেসিয়াস গ্ল্যান্ডের সিক্রেশন বেশি। কেন, তাদের আবার এখানে হরমোনাল প্রভাব আছে, সেদিকে না যাই। তো এই যে সিবেসিয়াস গ্ল্যান্ডের সিক্রেশনটা যদি কোনো কারণে জাস্ট বাধাপ্রাপ্ত হয়, তখনই এখানে একটা সিস্টের মতো ফরমেশন হয়, সিস্টের মতো তৈরি হয়। সেটাই এগুলোকে পিলার সিস্ট বলে। এবং আপনারা রেপার্টরিতে খুঁজলে পাবেন স্টিয়াটোমা। স্টিয়াটোমা এই নামে আপনারা রেপার্টরিতেও পাবেন, স্টিয়াটোমা। আচ্ছা, অথবা ওয়েলস নামেও পাবেন। এখানে এই কিছু কিছু রেপার্টরিতে এটা সুপার গ্রেডে আছে, বিশেষ করে সিনথেসিসে সুপার গ্রেডে আছে ওয়েলস, সেক্ষেত্রে গ্রাফাইটিস ফার্স্ট সুপার গ্রেডে। ফ্লুইড, ওয়াটারি ট্রান্সপারেন্ট এন্ড স্টিকি ফ্লুইড। এখন এই যে এই ওই দিন আমাদের
শ্রদ্ধেয় ডক্টর আশরাফুল হক স্যার বলেছেন যে, একজন স্যারের কথা, বাংলাদেশের ডক্টর আবু বকর স্যার, উনি বলেছেন যে সকল ডিসচার্জ, বিশেষ করে ইরাপশন থেকে ডিসচার্জ, সব ম্যাটেরিয়াল হচ্ছে আছে কি আপনার হচ্ছে থিক, মোটা, মানে ঘন, অ্যাজ লাইক আ হানি। যেমন কে এন মাথুরের ম্যাথমেটিকে উনি বলছে হানি লাইক ফ্লুইড, মানে মধুর মতো এদের ডিসচার্জটা। কিন্তু এলেন সাহেব এটাও বলেছেন যে এটা হবে ওয়াটারি, ট্রান্সপারেন্ট এন্ড স্টিকি। এটা আবু বকর স্যারও এটাই বলেছেন, যেটা ওই দিন আমাদের আশরাফুল হক স্যার বলেছেন। এরপর হচ্ছে স্কিনের আরো কিছু লক্ষণ, সিকেট্রিস, যেটা আমরা বলে ফেলছি। সিকেট্রিস গুলো থেকে হচ্ছে একটা ক্যান্সারাস ডেভেলপমেন্ট এদের মধ্যে তৈরি হবে, একটা ক্যান্সারাস ডেভেলপমেন্ট তৈরি হবে। আচ্ছা, ক্যান্সার ডেভেলপ হতে পারে। তো এটা হচ্ছে স্ট্রং ফিচার অফ দিস রেমেডি, এটা ক্যান বলেছেন, স্ট্রং ফিচার্স অফ দিস রেমেডি। আমরা এখানে একটি কথা বলে রাখি যে আচ্ছা, এটা পরে বলবো। এরপর হচ্ছে ইরাপশন গুলো থেকে এদের যে ডিসচার্জ গুলো হয়, এগুলো স্বাভাবিকভাবে অফেন্সিভ, খুবই দুর্গন্ধযুক্ত ডিসচার্জ, অফেন্সিভ দেখা যায়। এগুলো অনেকটা কার্বোবেজ, সোরেনাম, ক্যালিফোস, ক্যালিয়াস, অনেকগুলো মেডিসিনে অফেন্সিভ ডিসচার্জ আছে। তো এদের হচ্ছে আপনার ক্যাটেরাল ডিসচার্জ, মিনস্ট্রুয়াল ফ্লো, আলসার্স, ব্রেদ, পার্সপিরেশন, সবগুলো থেকে অফেন্সিভ ডিসচার্জ আসবে। এখানে একটা ক্যাটেরাল ডিসচার্জ আপনারা জানেন, ক্যাটেরাল ডিসচার্জ, আচ্ছা এটা নিয়ে না বলি। এরপর হলো থিকেনিং এন্ড ইনডিউরেশন অফ স্কিন গ্ল্যান্ড। এদের থিকেনিং, স্কিনটা আমরা বলেছি স্কিনটা কি হয়ে যাবে, মোটা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, এবং গ্ল্যান্ড গুলোও কিন্তু ইনডিউরেশন, ফুলে ফুলে যাবে, যেটা আমরা বলেছি সোয়েলিং হবে, ফুলে যাবে। এদের নখগুলো ঠিক হয়ে যাবে, নখগুলো ফেটে যাবে। তারপর হচ্ছে এদের এই যে ডিসচার্জ গুলো থেকে একটা থিক ক্রাস্ট, একটা মোটা একটা মামলি পড়বে উপরে, কিন্তু যেটা মিজেরিয়ামের মতো না, ডিরেক্টলি মিজেরিয়ামে যেরকম একেবারে উপরটা সম্পূর্ণ কাভার হয়ে যায় এবং একটু হালকা চাপ দিলেই ভিতর থেকে পুষ বের হয়, জাস্ট উপরে একটা মামলি পড়বে, যেটা আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে দেখি। এবং হচ্ছে যে টেন্ডেন্সি টু ক্যালোসাইটিস। এই যে দেখেন, আমি লাস্টের দিকে দুইটা পায়ের দুইটা ছবি দিয়েছি, একটা হলো কর্ন আর একটা হলো ক্যালাস। কর্ন এবং ক্যালাস, ক্যালাস কি, ক্যালাস হচ্ছে আপনারা দেখে দেখে বুঝতে পারবেন, ক্যালাস হচ্ছে জাস্ট অনেকদিন থেকে হাঁটতে হাঁটতে, জুতার সাথে পা ঘষা লাগতে লাগতে, অথবা কোথাও খালি পায়ে কাজ করার কারণে এই পায়ের তালুর যে অংশগুলো যেখানে বেশি চাপ পড়ে, ওই জায়গাগুলো হচ্ছে জাস্ট মোটা হয়ে যাচ্ছে। কিন্তু কর্ন হচ্ছে যেটা, সেটা হলো আপনার কড়া, একদম মোটা হয়ে সেখান থেকে মনে হয় যেন কিছু একটা বের হবে, একদম মুখ হয়ে ওই অবস্থাটা তৈরি হবে। এই দুইটার মধ্যেই কিন্তু গ্রাফাইটিস একেবারেই ফার্স্ট গ্রেডে আছে, এরপর হলো আমরা দেখি। আচ্ছা, আমরা বলেছি যে ক্র্যাকস হবে, ফিশার হবে, এগুলো মোটামুটি হয়ে গেছে আমাদের। আচ্ছা, ওল্ড সিকেট্রিস, এখানে ফেরিংটনের উনি ক্লিনিক্যাল ম্যাথমেটিকে কিছু কথা বলেছেন, যেখানে যে বিষয়গুলো আমি আপনাদের সাথে বলা প্রয়োজন মনে করেছি। এখানে জাস্ট উপরে একটা কর্নারে ছবি দেওয়া আছে, যে ছবিটা একটা মেয়ের ছবি, এবং গালের মধ্যে দেখেন এখানে কাটা গিয়েছে, কাটা যাওয়ার কারণে এই জায়গাটাই হচ্ছে যে একটা সিকেট্রিক্যাল টিস্যু বা স্কার টিস্যু ডেভেলপ হয়েছে। আচ্ছা, স্কার টিস্যু কি? স্কার টিস্যু হচ্ছে এই যে মনে করেন একটা জায়গায় কাটা যায় বা ইনফ্লামেশন হওয়ার পরে, এখানে মনে করেন আমাদের শরীরের যে টোটাল কোষগুলো, যেগুলো মেইনলি হচ্ছে এই ইনফ্লামেশনটাকে হিল করার জন্য বা উন্ডকে হিল করার জন্য, ভালো করার জন্য কাজ করে, যেমন ম্যাক্রোফেজ বা আপনার নিউট্রোফিল, এগুলো হচ্ছে এসে, মনোসাইট, লিম্ফোসাইট, এগুলো এসে এখানে জাস্ট হচ্ছে ওই মানে অংশটাকে ঘিরে ফেলে আস্তে আস্তে জায়গাটাকে হিল করা শুরু করে, এবং হচ্ছে আপনার যদি কোনো জার্ম থাকে, জীবাণু থাকে, সেই জীবাণুগুলোকে খেয়ে ফেলে। তো এই কাজটা করার পরে এখানে নতুন করে যে কিছু টিস্যু বা কোষ তৈরি হয়, ওই কোষগুলো এখানে দেখা যাচ্ছে নরমাল যতটুকু কোষ আগে ছিল তার চেয়ে কিছু বেশি কোষ তৈরি হয়ে যায়, সেটাই হচ্ছে সিকেট্রিক্যাল টিস্যু। তো এই ঔষধটা, দিস রেমেডি সিমস টু হ্যাভ দ্য প্রপার্টি অফ কজিং দ্য অ্যাবজর্পশন অফ সিকেট্রিক্যাল টিস্যু। এই যে সিকেট্রিক্যাল টিস্যু গুলোকে অ্যাবজর্ব করার জন্য এই গ্রাফাইটিসের একটা পাওয়ারফুল ক্ষমতা আছে। ডক্টর গারেন্সির একটা কথা বলা হয়েছে এখানে। আচ্ছা, উনি মেমারি অ্যাক্সেস, যে আমরা স্বাভাবিকভাবে ব্রেস্টের মধ্যে ফোড়া হওয়ার পরে আস্তে আস্তে দেখা গিয়েছে ওই ফোড়াগুলো ভালো হয়ে যাওয়ার পরে সেখানে যখন এই সিকেট্রিস বা স্কার টিস্যু ডেভেলপ করে, সেই স্কার টিস্যু গুলো ভালো করার জন্য কারেন্সি এই
এই এই জাস্ট হচ্ছে গ্রাফাইটিসের এই প্রপার্টি থাকার কারণে উনি গ্রাফাইটিস অনেক বেশি ব্যবহার করেছেন। আরেকজন ডক্টরের কথাও বলা হয়েছে, প্রফেসর ডয়ারপার, উনি হচ্ছে এটা ফেরিংটন তার ম্যাথমেটিকে এই রেফারেন্স গুলো ইউজ করেছে। যেখানে হচ্ছে একটা বাচ্চার চোখ অপারেশন করা হয়েছিল। অপারেশন করার পরে দেখা যাচ্ছে সেখানে হচ্ছে সিকেট্রিক্যাল টিস্যু ডেভেলপ করেছে। সেই টিস্যু ডেভেলপ করার পরে আহ, উনি গ্রাফাইটিস ইউজ করেছেন, গ্রাফাইটিস পেশেন্টটাকে সুস্থ করে দিয়েছে। এরপর হলো আমরা স্কিনের আরো কিছু আমরা এই যে ডব্লিউ.এইচ. বার্ট ওনার ক্যারেক্টারিস্টিক্স ম্যাথমেটিকে উনি এখানে হচ্ছে ডক্টরদের রেফারেন্স দিয়ে উনি লিখেছেন। তো উনি লিখেছেন এই যে রেজার্টস একটা রুব্রিক, এটার আমরা রেপার্টরিতেও পাই। এটা মানে কি? এটা মানে হচ্ছে ক্র্যাকস, মানে ফেটে যাওয়া, যেটা আমরা এর আগেও বলেছি, ক্র্যাকস অর ফিশার্স। তো এক্সকোরিয়েশনস এন্ড আলসারস অন দ্য স্কিন, এটা হিউজেস বলেছেন। তারপর হচ্ছে যে ব্যান্ডিং গুলো আছে, বিশেষ করে যে জয়েন্ট গুলো আছে এগুলোর মধ্যে রনেস মানে কাঁচা হয়ে যায়, এটা বলেছেন। স্পেশালি এই ধরনের বাচ্চারা আসে, বাচ্চার মায়েরা নিয়ে আসে যে বাচ্চাটা হাঁটাচলা করতে করতে তার হচ্ছে দুই পায়ের দিকে তার চামড়াটা ছিলে গেছে মানে চামড়া উঠে গেছে বা চামড়াটা হেজে গেছে। তো এই ধরনের পেশেন্ট গুলোর ক্ষেত্রে গ্রাফাইটিস ইউজ করা হয়। আচ্ছা, এরপর হলো আমরা স্কিনের কিছু মেডিসিনের সাথে কম্পারিজন আমরা দেখতে পারি। গ্রাফাইটিসের মোটামুটি স্কিনের সিমটম গুলো শেষ। আমরা ক্যালকেরিয়া কার্বের কথা চিন্তা করতে পারি, ক্যালকেরিয়া কার্ব। কিন্তু ক্যালকেরিয়া কার্বেও বিশেষ করে ক্যালকেরিয়া কার্বের ওভারঅল কনস্টিটিউশনটা আপনারা জানেন। তো ক্যালকেরিয়া কার্ব এবং গ্রাফাইটিস এই দুইটা মেডিসিনেরই ওবেজ, এই দুইটা মেডিসিনই ওবেজ পেশেন্ট। কার্বের পেশেন্টরা হচ্ছে থলথলে বেশি, মানে পানির পরিমাণ শরীরে বেশি। কিন্তু গ্রাফাইটিসের পেশেন্টরা কেমন, যেমন দেখেন গ্রামের মানুষ, এটা জর্জ বেথুলকাস বলেছেন, গ্রামের মানুষ যারা লেবারের কাজ করে, পরিশ্রমের কাজ করে কিন্তু অনেক মোটা, তারা যে তাদের শরীরে জাস্ট হচ্ছে মাসল বেশি এই ধরনের, বাট ওবেজ এই ধরনের পেশেন্ট গুলো হচ্ছে গ্রাফাইটিসের পেশেন্ট। হ্যাঁ, ট্রাক ড্রাইভার, লেবার এই ধরনের এক্সাম্পল দিয়ে উনি বলেছেন। এছাড়া ক্যালকেরিয়া কার্ব পেশেন্টটাও কিন্তু চিলি পেশেন্ট, গ্রাফাইটিস চিলি পেশেন্ট, ক্যালকেরিয়া কার্বের পেশেন্ট হবে। ডিসচার্জ গুলো থেকে ওবেজ পেশেন্ট দেখেই কি আমরা কিন্তু গ্রাফাইটিস আমরা লিখে দিয়ে দিই। পালসিটিলা এই মেডিসিন গুলোর মধ্যে কম্পেয়ার করাই হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জিং। এই মেডিসিন গুলো একটা আরেকটার সাথে মিক্স হয়ে যায়, মোটামুটি প্রায় কাছাকাছি। তাই তারপরেও আমরা যারা আমরা অভিজ্ঞ যারা আছেন, যারা এখন শিখছেন, আশা করি ইনশাল্লাহ আমরাও পারবো এই কম্পেয়ার করতে, পেশেন্টের জন্য রাইট মেডিসিনটা সিলেকশন করে। পরে বলছি আমরা মামরিটা হবে ইয়েলোইশ, কিন্তু ক্যালকেরিয়া কার্বের মামরিটা হবে হোয়াইট। এছাড়া পেট্রোলিয়ামের সিমটম গ্রাফাইটিসের কাছাকাছি, কিন্তু পেট্রোলিয়াম আমরা জানি এটা হচ্ছে শীত, আহ, বিশেষ করে উইন্টার বা শীতের সময় হচ্ছে এদের অ্যাগ্রাভেশন, শীতের সময় অ্যাগ্রাভেশন। আচ্ছা, নিজেরিয়ামের কথা আমরা বলেছি যে নিজেরিয়ামের স্কিন, এটা আমরা বলেছি এর আগে, বলে ফেলছি। আচ্ছা, ওলিয়ান্ডারের স্কিন ট্রাবলের সাথে তাদের গ্যাস্ট্রো এন্টারিক, যে তাদের পেটের সমস্যাগুলো দেখা দিবে। নাইট্রিক অ্যাসিড আছে, নাইট্রিক অ্যাসিড এখানে হচ্ছে আপনার নাইট্রিক অ্যাসিডের ডিসচার্জ লাইক পেইন থাকবে। এর অবস্থাগুলো হচ্ছে এদের ডার্টি এন্ড গ্রিজি ইন অ্যাপিয়ারেন্স। এদের হচ্ছে আপনার হলো আহ, বিশেষ করে সোরেনামের একটা বিষয় হলো এটা গ্রীষ্মকালে এদের যেই চুলকানি বা ইরাপশন গুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এরা কিন্তু সুরিনামে আছে। আচ্ছা, এবং আবার যখন কোল্ড ওয়েদার পাওয়া যায়
তখন আবার ফ্ল্যাটটা প্রচন্ড দুর্গন্ধযুক্ত, প্রচন্ড শীতকাতর, গোসল করে না কিন্তু মাথায় একটা টুপি দিয়ে থাকে সব সময়। আরো অনেক লক্ষণ আপনারা জানেন। আচ্ছা, নেট্রামিউরের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ অনেক, আমার কাছে একজন কিছুদিন আগে আমি একটা পেশেন্টকে একজিমার ডক্টর জিজ্ঞেস করলো যে নেট্রামিউর একজিমার জন্য দিয়েছেন। আমি অবাক হলাম। এটাই নেট্রামিউর আমরা একজিমার জন্য ইউজ করতে পারি, আমাদের স্যাররা আছেন অনেক এক্সপিরিয়েন্স তাদের আছে, যে নেট্রামিউরের একজিমাটা কেমন কাঁচা, মানে তাদের ইরাপশন গুলো একদম থাকবে, রেড লাল অবস্থা থাকবে, ইনফ্লামড থাকবে, স্পেশালি ইন দ্য ইজেস অফ হেয়ার, মানে যেখানে দেখা যাচ্ছে তাদের চুলগুলো, চুলের যেমন হচ্ছে কপালের উপরে যেখানে চুল এবং হচ্ছে স্কিনের জাস্ট জয়েনিং, এই জায়গাগুলোই তাদের দেখা দিবে। এবং আপনারা জানেন নেট্রামিউরের পেশেন্টদের এবং বিশেষ করে সমুদ্রের তীরে গেলে কখনো তাদের কষ্টগুলো বেড়ে যায়, আবার যদি কখনো কষ্ট কমেও যায়, যদিও সেটা যথাসম্ভব থার্ড গ্রেডে, কিন্তু কষ্ট বেড়ে যায়, এটা হলো ফার্স্ট গ্রেডে। আরো অনেক লক্ষণ নেট্রামিউরের আছে, তারা খুবই যাই হোক এগুলো আপনারা জানেন, খুবই রিজার্ভ থাকবে, তারা খুবই ক্লিনজি টাইপের থাকবে, আরো অনেক কিছু আছে। আচ্ছা, জিআইটি সিমটমস, আমরা জাস্ট স্ক্রিন শেষ করে আমরা জিআইটি সিমটমসে আসছি। জিআইটি সিমটমস কি? গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিমটমস, মানে তাদের হলো জিআইটি মানে কি, জিআইটি সিমটমস, জিআইটি হলো মুখ থেকে অ্যানাস পর্যন্ত যে টোটাল জায়গাটা, এটাকে বলে হচ্ছে এলিমেন্টারি ট্র্যাক্ট। এলিমেন্টারি ট্র্যাক্ট, কিন্তু যদি স্টোমাক থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত যে জায়গাটা, এটাকে বলে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। স্টোমাক থেকে অ্যানাস পর্যন্ত যে লক্ষণগুলো দেখা যায়, সেখানে আমরা একটু দেখি। তো এখানে এই গ্রাফাইটিস মেডিসিনটা এই জিআইটির বিভিন্ন কমপ্লিকেশনে ইউজ করার মতো একটা বড় ঔষধ। বিশেষ করে তাদের যদি দেখা যায় খাবারের পরে তাদের কষ্টগুলো কমে যায়, যে কোনো ধরনের আলসারের ব্যথা হোক অথবা ক্যান্সারের ব্যথা হোক, যাই হোক কষ্ট হোক, তাদের খাবারের পরে কষ্টগুলো কমে যায়, এমিলিউরেটেড বাই ইটিং। এই লক্ষণটা আরো কয়েকটা মেডিসিন, চেলিডোনিয়াম অথবা আরো কয়েক অ্যানাকার্ডিয়াম সহ আর পেট্রোলিয়াম, এই তিনটে মেডিসিনও আছে। তো এগুলো হচ্ছে এই পেশেন্ট গুলো হচ্ছে জর্জ বিথলকাস বলেছেন এরা খুবই শুয়ে থাকবে, চুপচাপ কি কোয়াইট থাকবে, এবং তারা শুধু কিছু খেতে চাইবে, তারা কষ্টের জন্য কিছু শুধু কিছু কিছু খেতে চাইবে। এরপর হলো আহ এখানে আমি আরো একটা এন এম চৌধুরীর মেটামেডিকে দেখেছি, এবং এছাড়াও আরো একটা মেটামেডিকেও আমি দেখেছি যে উনি ওই ভদ্রলোক উনি আমাদের অথর ডক্টর সাহেব বলেছেন যে গ্যাস্ট্রিক আলসারেশনের হিউজ পেশেন্ট, তারা শুধুমাত্র উপশম খাবার পরে উপশম এই লক্ষণ দিয়ে, গ্রাফাইটিস দিয়ে পেশেন্টটাকে ভালো করেছে। এই ধরনের অনেক কেসের কথা, অনেক লক্ষণ, অনেক পেশেন্ট হলো তাদের একটা এলিউরেশন বাই ইটিং। এমিলিউরেশন বাই ইটিং এটা কিন্তু গ্রাফাইটিসের হলো ফার্স্ট গ্রেডে আছে, কিন্তু বেড়ে যায় আছে না অ্যাগ্রাভেশন বাই ইটিং, এটাও গ্রাফাইটিসে আছে, তবে থার্ড গ্রেডে আছে, কোনো না কোনো ডক্টর সাহেব ওনার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে পেয়েছেন। তো এটা হচ্ছে থার্ড গ্রেডে আছে। এই ক্ষেত্রে আমি আহ, একটা ম্যাথমেটিকে দেখেছি, যখন দেখা যাবে ক্যান্সার হয়ে যায়, ক্যান্সার অফ পাইলোরাস, আমরা এখানে হচ্ছে ডিউডেনাল আলসার, পেপটিক আলসার, এই দুইটা এগুলো খাবারের ইমিডিয়েটলি খাবারের পরে তাদের কষ্টটা কমে যায়। আচ্ছা, এটা নিয়ে আমি জাস্ট একটা স্লাইড পরে বলবো, ডিউডেনাল আলসার এবং হচ্ছে স্টোমাক আলসার, ডিউডেনাল আলসার এবং হচ্ছে স্টোমাক আলসার, এই দুইটার ডিফারেন্স নিয়ে। আচ্ছা, তো এই ক্যান্সার অফ পাইলোরাস স্টোমাকের ব্যথাটা রবিন মার্ফি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিম্পটমস ফার্স্ট গ্রেড আছে, সিঙ্গেল মেডিসিন, জাস্ট হলো আমরা একটা আমরা দেখি, রুব্রিক দেখি এরকম, সেটা স্টোমাক অ্যাভারশন মিট থিঙ্কিং অফ ইট হোয়াইল, মানে হচ্ছে তারা
ওইটা তো আমরা বলেছি যে তারা যখনই মিষ্টির কথা সরি বিশেষ করে মিট মানে গরুর মাংস খাওয়ার কথা চিন্তা করে তখন তাদের এই অ্যাভারশন অনীহা দেখা দেয়, যখন এটা মাথায় আসে তখনই খেতে মনে চায় না। সেক্ষেত্রে গ্রাফাইটিস একমাত্র ওষুধ, সিঙ্গেল মেডিসিন। আচ্ছা, এই যে গ্যাস্ট্রিক আলসার এবং ডিউডেনাল আলসারের ব্যাপারে একটু ডিফারেন্স মাঝখানে বলে ফেলি। বিশেষ করে গ্যাস্ট্রিক আলসার বা স্টোমাক আলসার যেটা, সেটা আমরা স্বাভাবিকভাবে বুঝি এটা স্টোমাকের মধ্যে আলসার। ডিউডেনাল আলসার হচ্ছে ডিউডেনামের মধ্যে আলসার। তারপর হচ্ছে গ্যাস্ট্রিক আলসারে বা স্টোমাক আলসারে অ্যাবডোমিনাল যে পেইনটা হয় সেই পেইনটা না, কিন্তু ডিউডেনাল আলসারে অ্যাবডোমিনাল পেইন ক্যান বি রিলিভ বাই ইটিং। একটা বিষয় হলো ইপিগ্যাস্ট্রিক পেইন। এই ইপিগ্যাস্ট্রিক পেইনটা কি? ইপিগ্যাস্ট্রিক পেইন হলো আমাদের যে অ্যাবডোমেনের 9টা রিজিয়ন আছে, যেখানে ইপিগ্যাস্ট্রিয়াম বলে একটা রিজিয়ন আছে, সেই রিজিয়নে যখন পেইন হয়, জাস্ট হলো আমাদের যে মেরু স্টার্নাম আছে, মানে হলো বুকের যে খাঁচা আছে, খাঁচার মাঝখানে যেই হাড্ডিটা, সেই হাড্ডিটা না বলে স্টার্নাম, স্টার্নামের জাস্ট এই নিচের অংশটাই হলো ইপিগ্যাস্ট্রিক পেইন। মানে হচ্ছে পেটের জাস্ট হলো 3 ভাগ করলে উপরের ভাগের মাঝখানের অংশটা হচ্ছে ইপিগ্যাস্ট্রিক রিজিয়ন। তো এই ইপিগ্যাস্ট্রিক পেইন দেখা দেয় খাবারের এবং কিন্তু খাবার তার পেটে ব্যথাটা কিন্তু খাওয়ার পরপরই উপশম হবে না, কিন্তু তারপরে আবার দেখা যাচ্ছে ইপিগ্যাস্ট্রিক পেইনটা 1 থেকে 2 ঘন্টা পরে তার দেখা দিবে। এর পাশাপাশি হচ্ছে গ্যাস্ট্রিক আলসারের মধ্যে তার দেখা যাচ্ছে আলসারের সাথে অনেক পেশেন্ট আমাদের কাছে আসে যে আমাদের বাথরুমের সাথে বা টয়লেটের সাথে রক্ত যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে মেলাইনা। টয়লেটের সাথে রক্ত যাওয়া এটাকে বলা হচ্ছে মেলাইনা। আবার অনেক সময় বলে বমির সাথে রক্ত আসে, সেটাকে বলে হিমাটেমেসিস। তো এই হিমাটেমেসিস এবং মেলাইনাটা গ্যাস্ট্রিক আলসারে দেখা দিবে। ডিউডেনাল আলসারেও মেলাইনা এবং হিমাটোকেজিয়া দেখা দিবে। আহ, আচ্ছা, এরপরে আরেকটি বিষয় হলো যে পেইন আর লেস লাইকলি এ ওয়াকেন পেশেন্ট এট নাইট। মানে হচ্ছে এই সেই পেশেন্ট গুলো রাত্রিবেলা ব্যথার কারণে খুব কম পেশেন্টই জেগে উঠবে, কিন্তু ডিউডেনাল আলসারের জন্য রাত্রে ঘুমটাও তার ঘুম ভেঙে যাবে। এই ধরনের ডিফারেন্স গুলো মোটামুটি পাওয়া যায়। আচ্ছা, ডাইজেস্টিভ অর্গানের মধ্যে আরো কিছু ডিফারেন্স আমরা ডব্লিউএইচ বার্ডের ক্যারেক্টারিস্টিক ম্যাথমেটিকা থেকে আমরা আরো কিছু আমরা দেখি, সিমটমস দেখি। এখানে আমরা প্রথম দিন বলেছিলাম যে তাদের এই বিশেষ করে গ্রাফাইটিস পেশেন্টের যে স্মেল ব্রেদিং, বিশেষ করে তাদের যে নিঃশ্বাস, নিঃশ্বাস থেকে প্রস্রাবের দুর্গন্ধ আসবে, প্রস্রাবের দুর্গন্ধ আসবে। এরপর হচ্ছে তাদের যে মুখের টেস্টটা হবে রোটেন এগস, মানে হচ্ছে পচা ডিমের মানে টেস্ট তাদের মুখের মধ্যে থাকবে, বিশেষ করে সকালবেলা। তারপর হলো এদের এই বিশেষ করে থ্রোট বা থ্রোটের মধ্যে অ্যাকুমুলেশন অফ মিউকাস, মানে হচ্ছে অনেক বেশি শ্লেষ্মা জমে থাকবে। টক বমি হবে, সাথে ফ্লাটুলেন্স থাকবে, এবং হচ্ছে তাদের ফ্ল্যাটাস হবে অনেক বেশি। মানে ফ্লাটুলেন্স মানে কি? বায়ু বায়ু যাওয়া, যেটা পাররেক্টাল বায়ু যাওয়া, এবং বায়ুর কারণে তাদের পেটটা সবসময় ফুলে থাকবে। এবং এদের আরেকটি বিষয় হলো এদের কনস্টিপেশন থাকবে, যে কোষ্ঠকাঠিন্য, সেই কোষ্ঠকাঠিন্যটা কেমন? তাদের আমরা বলি তো তাদের টয়লেটটাও হয়ে যাবে লার্জ, একদম মোটা হবে, ডিফিকাল্ট, মানে এটা টয়লেট করা খুবই তাদের জন্য কষ্টকর হয়ে যাবে, এবং গিট গিট টাইপের হবে, নোটি স্টুলস। লার্জ, ডিফিকাল্ট, নোটি স্টুলস, এটা গারেন্সি বলেছেন। আচ্ছা, এখানে no remedy is more valuable in constipation, where the stools are in hard lumps united by shreds of mucus in large fleshy people। মানে হচ্ছে যারা ওবেস পিপল, তাদের যদি টয়লেটটা স্টুলটা এটা খুবই শক্ত এবং হচ্ছে লাম্প টাইপের হয়, মানে চাকা চাকা টাইপের হয়, এবং সেটা যদি হয় আপনার হচ্ছে মিউকাস দিয়ে, মানে তাদের মিউকাস মিশ্রিত, মানে হচ্ছে জাস্ট মিউকাস কি? মিউকাস হচ্ছে শ্লেষ্মা, মানে এই মোটা মানে দেখা যাবে। এই যে অবস্থাটা, এই অবস্থায় ক্যান্ট বলেছেন যে ফার্স্ট গ্রেডের সিঙ্গেল মেডিসিন হচ্ছে আপনার হলো কি গ্রাফাইটিস আর
ক্যারেক্টারিস্টিক্স ম্যাথমেটিকা ডব্লিউ.এইচ বার্ট বলেছেন, এই লক্ষণ যদি আমরা পাই তাহলে গ্রাফাইটিস ছাড়া অন্য কোনো মেডিসিন না। জিআইটি সিমটমস এর অনেকগুলো মেডিসিনের সাথে পার্থক্য আমরা চিন্তা করতে পারি। এটা আচ্ছা, এটা আমরা আপাতত না বলি। স্টুল এন্ড রেকটাল সিমটমস, আমরা স্টুলের ব্যাপারে আমরা বলেছি। তো এটা রেকটামের কিছু সিমটমস আছে যেটা আমরা বলেছি যে ফিশার মানে ফেটে ফেটে যাওয়া। তারপর স্টুলে মানে বাথরুম করার পরে এই জায়গাগুলো ব্যথা হওয়া, জ্বালা পোড়া করা, যেগুলো আমরা অ্যাসিড নাইটে দেখি, এই এই অবস্থাগুলো তাদের থাকবে। এখন কথা হচ্ছে, আমরা তো এতক্ষণ পর্যন্ত বললাম যে স্টুল কনস্টিপেশন, কিন্তু ডায়রিয়াও এই পেশেন্টদের মধ্যে থাকবে। সেক্ষেত্রে স্টুলটা হবে ব্রাউন ফ্লুইড মিক্সড উইথ আনডাইজেস্টেড সাবস্টেন্স। আমরা যে খাবারটা খাবো সেই খাবারটা কোনো হজম ছাড়াই স্টুলের সাথে বের হয়ে যাবে এই অবস্থা, এবং প্রচন্ড ধরনের দুর্গন্ধ দেখা দিবে, যেটা আমরা সরিনামে দেখি। ইভেন আনডাইজেস্টেড সাবস্টেন্স চলে যায়, এটা চায়নাতেও আছে। আহ, কিন্তু সাপ্রেস ডিরাপশন থাকে সাথে, তাহলে আমরা গ্রাফাইটিসের কথা চিন্তা করবো। রেকটামের আরো অনেক লক্ষণ আছে, আমরা এগুলো বলা হয়ে গিয়েছে। রেকটামের কিছু ফার্স্ট গ্রেড সিঙ্গেল মেডিসিন গ্যাস্ট্রোপাথরিতে, এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। রেকটাম পেইন বার্নিং ফিশার ইন, যে রেকটামে ফেটে ফেটে যাবে, তারপরে জ্বালা করবে এবং রেকটামে ব্যথা করবে, এটাতে গ্রাফাইটিস ফার্স্ট গ্রেড সিঙ্গেল মেডিসিন। রেকটাম পেইন বার্নিং রেজেটস, এই যে রেজেটসটা কি, রেজেটসটা হলো আহ,
না ওর ডিপথেরিয়া, যে আমরা স্কারলেটিনিয়া এগুলো নামের প্রেসক্রিপশন করব না, ইন্ডিকেশন পেশেন্ট কি চাচ্ছে সে অনুযায়ী আমরা পেশেন্টটাকে মেডিসিন দিব। তো সেক্ষেত্রে গ্রাফাইটিস যেহেতু একটা পাওয়ারফুল অ্যান্টিসোরিক, সোরিনাম, লাইকোপোডিয়াম, কোস্টিকাম এগুলোও আছে অ্যান্টিসোরিক হিসেবে। তো সিমটমস মাস্ট, যে মানে পেশেন্টের যেই সমস্যাটা সে অনুযায়ী আমরা মেইনলি পেশেন্টটাকে ট্রিটমেন্ট দিব। সাথে এই কথাগুলো উনি বলে আবার বলেছেন একটা 3 বছরের একটা বাচ্চার কথা, যে একজিমা ক্যাপিটিস। তো একজিমা ক্যাপিটিস এর ক্ষেত্রে উনি বলেছেন যে একজিমা ক্যাপিটিস যেটা হচ্ছে লোকাল ট্রিটমেন্টের মাঝে পেয়ার করেছে। ইন্টারোকোলাইটিস কি, তার হচ্ছে যে টোটাল জিআইটি তে বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্টে হচ্ছে তার ইনফ্লামেশন দেখা গেছে, ইন্টারোকোলাইটিস, যাতে দেখা যাচ্ছে তার বারবার টয়লেট হচ্ছে, তার পেটে ব্যথা হচ্ছে, বিভিন্ন রকম অসুবিধা দেখা দিয়েছে। তাহলে এই পেশেন্টটাকে নেট সাহেব কি করলেন, উনি আরো কিছু সিমটম নিলেন, যে চাইল্ড গ্রেটলি ইমাসিয়েটেড, সে খুবই ইমাসিয়েটেড পেশেন্ট, তার কোনো খাবারের কোনো চাহিদা নেই, অ্যাপিটাইট নাই, ভেরি রেস্টলেস। এবং স্টুলের ক্ষেত্রে উনি দেখছেন স্টুলস ব্রাউন ফ্লুইড মিক্সড উইথ আনডাইজেস্টেড সাবস্টেন্স। এই যে আনডাইজেস্টেড মানে খাবার হজম ছাড়া খাবারগুলো স্টুলের সাথে যাচ্ছে, এটা দেখেছেন। সাথে ফ্লুইড মিক্সড মানে তরল, সাথে তরল মিক্স মানে স্টুল দেখেছেন, এবং সাথে খুবই ফিকি ডডার মানে খুবই দুর্গন্ধযুক্ত, ইনটলারেবলি ফিকি ডডার, প্রচন্ড ধরনের দুর্গন্ধযুক্ত দুর্গন্ধ মানে দুর্গন্ধ উনি দেখেছেন। দেখে এই পেশেন্টটাকে আরো কিছু সিমটম নিয়ে উনি দেখছেন যে এই পেশেন্টের হিস্ট্রি অফ দা সাপ্রেসড একজিমা সাপ্রেশনের হিস্ট্রি পেয়েছেন। তারপরে উনি পেশেন্টটাকে গ্রাফাইটিস দিয়েছেন। এখন উনি এই পেশেন্টটাকে কেন গ্রাফাইটিস দিয়েছেন সেক্ষেত্রে আরো উনি এক্সপ্লেনেশন দিয়েছেন, যে আমি তো পেশেন্টটাকে সোরিনামও চিন্তা করতে পারতাম, যে এত দুর্গন্ধ, তারপর দেখা যাচ্ছে আনডাইজেস্টেড সাবস্টেন্স আছে, এত কিছু আমি দেখে আমি তাকে সোরিয়াস হয়েছে, সেই স্কিন ডিজিজের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ার সাথে সোরিয়ামটা মিলছে না, গ্রাফাইটিস মিলছে। তাহলে দেখেন একটা পেশেন্ট আমাদের কাছে আসলে আমাদের কত কিছু জানতে হয়। এটাই হচ্ছে মানে আপনার পেশেন্টটাকে ডায়াগনোজ করা, এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে তার আগে স্কিন ডিজিজ ছিল, সেই স্কিন ডিজিজের ক্যারেক্টারটা আমাদেরকে জানতে হবে, এবং সেই ক্যারেক্টারের সাথে গ্রাফাইটিস মিলছে, তাই উনি গ্রাফাইটিসটা দিয়েছেন। এবং উনি চায়না কেন দেয় নাই, উনি বলছে যে চায়না দিনে এই জন্যই যে চায়নাতেও দেখা যাচ্ছে আনডাইজেস্টেড ফুড দেখা যাচ্ছে স্টুলের সাথে আছে, বাট দেখা যাচ্ছে যে পেশেন্টটা যে আপনার হলো খুব বেশি দুর্বল এরকম ওনার কাছে মনে হয় নাই, এই জন্য উনি চায়না দেয় নাই, এরকম একটা কথা উনি বলেছেন। সো উই মাস্ট টেক ইনটু কনসিডারেশন অল দ্য কেস, আমরা টোটাল কেস কনসিডার করে আমরা দেখা যাচ্ছে টোটাল ট্রিটমেন্টটা দিব। তো এই দুইটা কেস থেকে আমি অনেক কিছু মানে শিখতে পেরেছি, বিশেষ করে স্কিন ডিজিজের ট্রিটমেন্টের জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আরেকটি বিষয়টা আমরা পরে বলবো, যেহেতু এই সিমটমটা নিয়ে আলোচনা করি নাই। কিছু পিকুলিয়ার লক্ষণ গ্রাফাইটিসের আছে, বিশেষ করে গ্রাফাইটিসের হচ্ছে তাদের ওবেসিটি, যেটা আমরা বলেছি, গ্লুটিনাস ইরাপশনস এটা বলেছি। এবং গ্রাফাইটিসের পেশেন্ট হলো মুখের মধ্যে একটা কবওয়েব সেন্সেশন, মানে হচ্ছে মাকড়সার জালের মতো একটা তাদের অনুভূতি, এবং বারবার তারা সেই মাকড়সার জালটা ফেলতে চায়। তো এটা হলো গ্রাফাইটিসের একটা পিকুলিয়ার লক্ষণ। তো এই লক্ষণে গ্রাফাইটিস যদিও সেকেন্ড গ্রেডে, কিন্তু পিকুলিয়ার লক্ষণ, শুধু এই একটা লক্ষণ দিয়েও আমরা কিন্তু মেডিসিন দিতে পারি গ্রাফাইটিস। তারপর হলো আরো অনেক লক্ষণ আছে। আচ্ছা, এরপর হলো এস এম গুণাবান্তে, এই ভদ্রলোক আমাদের ডক্টর, ওনার একটা বই আছে আপনারা জানেন, ওই বইটায় উনি প্রত্যেকটা মেডিসিনকে এমন ভাবে লিখেছেন, এবং পিকুলিয়ার লক্ষণগুলো আলাদা করে উনি একটা জায়গায় নিয়ে এসে লিখেছেন, অনেক পিকুলিয়ার লক্ষণ উনি বলেছেন। তো মোটামুটি আমরা আলোচনা করে ফেলছি এই লক্ষণগুলো, এই জন্য আর আমি এগুলো আহ আর বেশি আলোচনা না করি, যেহেতু সময় প্রায় 11টা হয়ে গিয়েছে। আমরা তারপর হলো আমি এখানে একটু দুই একটা কেস বলে আমি শেষ করে দিব। আচ্ছা, আমার একটা কেস আছে, যেটা হচ্ছে ডক্টর, পেশেন্টের নাম হচ্ছে বিলকিস, যেহেতু গ্রাফাইটিস দিয়েছিলাম, জাস্ট হলো কেমন চেঞ্জ হয়েছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেক গ্রাফাইটিসের কেস আছে, আপনাদেরও আছে।
আমি জাস্ট একটা দুইটা কেস বলে ছেড়ে দিব, আপনারা আপনাদের কেসগুলো শেয়ার করবেন, তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো। আসলে এই কেসগুলো আমি কোনো আলোচনা এইভাবে কেস বলি নাই, তো আজকে কেস বলতেছি এই জন্যই যে সাগর স্যারের সাথে আজকে কথা হলো, সাগরদার সাথে স্যার বললো যে আপনি আপনার কিছু কেস বলবেন, তাহলে আমরা বেশি শিখতে পারবো। এই জন্য আজকে আমি কিছুক্ষণ আগে এই কেসগুলো একটু বের করে রাখছি। বিলকিস 36 বছর বয়স। তো এই পেশেন্টটা হচ্ছে মেইনলি হলো চিলি পেশেন্ট দেখেছিলাম। তো আসলে এই চিলি এবং হট এটা নিয়ে আমাদের এই আমাদের কিন্তু পেশেন্টরা অনেক সময় এটা আমাদেরকে মানে এক্সাক্ট ফিচারটা পাওয়া ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য চিলি হট এটা দিয়ে গুরুত্বপূর্ণ, সবসময় মেডিসিন সিলেকশন করা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। তো এই পেশেন্টটা দীর্ঘদিন থেকে মানে তার এই একজিমা নিয়ে সাফার করতেছিলেন, এবং হচ্ছে উনি বিভিন্ন জায়গায় উনি গিয়েছিলেন। তো যাওয়ার পরে ওনার ভালো হচ্ছিল না। আহ, কোনো আমাকে যেটা বলেছেন যে উনি বিন্দু মাত্র কোনো উপকার পায় নাই, দীর্ঘদিন থেকে উনি একজিমা নিয়ে সাফার করতেছেন। তো এই পেশেন্টের হচ্ছে একজিমা থেকে আমি যে ফ্রম ইরাপশন, তারপর হলো তার আরো কিছু লক্ষণ পেয়েছি, যে পার্সপিরেশন, তার বিশেষ করে আহ, বলতে গেলে তার এগ্রাভেশন, এবং অনেক সময় তার গরমে, সে গরমেও কিন্তু সে মানে কষ্ট তার বেড়ে যায়। পেশেন্টটা এইভাবে করে তার মুখে কিছু ফ্রিকলস, আমরা যেটা মেস্তা বলি, কিছু দাগ আছে, আরো অনেকগুলো লক্ষণ, অনেক কথা জিজ্ঞেস করেছি, আর বিস্তারিত আর কিছু পাওয়া যায়নি। তবে পেশেন্ট বিশেষ করে সে মাছ খেতে চায় না, মাছ খেতে চায় না, লবণ খেতে চায় না, মিষ্টি খেতে চায় না, এই লক্ষণ পেয়েছি। আহ প্রথম দিকে আমার কাছে মনে হলো এই পেশেন্টটাকে আমি নেট্রামিউর দিব। পরে, এবং সে গোসল করে প্রচন্ড, যদিও গ্রাফাইটিস এর পেশেন্টরাই তারা বেশি গোসল করতে চায় না, কিন্তু সে প্রচন্ড গোসল করে, রেগুলার গোসল করে, অনেক পানি ঢেলে গোসল করে। অনেক হিসেব করে আমি তাকে নেট্রামিউর কথা চিন্তা করেও পরে দেখলাম যে পেশেন্ট যখন আমার চেম্বারে আসছে, এই পেশেন্টটা খুবই জেন্টেল আমার কাছে মনে হলো। সে তার মনের কথাগুলো বা তার কষ্টগুলো সে বলছে, হেসে হেসে আমাকে বলছে। এই বিষয়গুলো আমি চিন্তা করছি, জাস্ট তার মনের, এবং তার আমার সামনে এসে বসছে তার। আমি আলহামদুলিল্লাহ আমি গ্রাফাইটিস দিয়েছিলাম পেশেন্টটাকে। আহ 11/10/2021। আমি তাকে 2 আউন্স ডিস্টিল্ড ওয়াটার দিয়েছিলাম, এবং তাকে তাও কাপিং করে খেতে বলেছি। মনে হয় 8-10 কাপ চেঞ্জ করে খেতে বলেছি রাতে। রেডিকেল চেঞ্জ, অনেক ভালো আছে পেশেন্ট, এখন ডিসচার্জ নেই। আর তার ইরাপশন গুলো আস্তে আস্তে করে শুকিয়ে যাচ্ছে, অনেকটাই শুকিয়ে গিয়েছে। পেশেন্টটা আমার কাছে আসছে কত তারিখ, এই 27 তারিখে আসছে, এই মাসের সাথে, মানে নেক্সট মান্থ, প্রিভিয়াস মান্থের 27 তারিখ, নভেম্বরের 27 তারিখে। এটা একটা কেস বললাম। একটা শাহিন নামে একটা রুগী আমার কাছে এসেছে, যে আসছে হলো তার মাথার পেছনের দিকে একটা পেইনফুল মাস, মানে একটা টিউমারের মতো, এবং হালকা ব্যথা নিয়ে আসছে। ব্যথার ব্যাপারে আমি তাকে সবকিছু জিজ্ঞেস করলাম, আর কোনো লক্ষণ তার ওইভাবে পাচ্ছিলাম না। তো আমি তাকে জিজ্ঞেস করলাম এটা কিভাবে হলো। তো পজিশন পেলাম যে তার হচ্ছে এখানে একটা ছোট ব্রণের মতো মনে হয়েছিল, ওটাকে সে তার অফিসে যখন গিয়েছে, একটু হালকা সাদা হয়েছে, তার অফিস থেকে একজন জোরে একটা চাপ দিয়েছে, চাপ দেওয়ার পরেও কিছু বের হয় নাই। আর ওই অবস্থা থেকেই আস্তে আস্তে করে তার এখানে একটা মাসের মতো তৈরি হয়ে গেছে, একটা টিউমার, জাস্ট টিউমারের মতো তৈরি হয়ে গেছে। কয়েকদিন থেকে হালকা করে ব্যথা হচ্ছে। আমি পেশেন্টটাকে গ্রাফাইটিস 200 দিয়েছি এতগুলো শুনেই। এই পেশেন্ট শুধু গ্রাফাইটিস 200 এই তার এই মাসটা 2 দিন বা 3 দিনের মধ্যে আমি নিজে অবাক হয়ে গেলাম যে এই মাথার স্কিনটা এত মোটা, সেই স্কিনটা ফেটে গিয়ে তার ময়লাগুলো বের হয়ে গেল ভিতর থেকে। বের হয়ে পেশেন্টটা ভালো হয়ে গেল, শুধু গ্রাফাইটিস 200 এক ডোজ দিয়ে। এইরকম আরেকটা পেশেন্টও আসছে, কাজী মফিজুল ইসলাম। তারও এরকম সিস্ট, এগুলো খুবই রিসেন্ট পেশেন্ট আমার। মুখের মধ্যে সিস্ট হয়েছে একটা ব্রণ ওঠার পরে, এবং ব্রণটাকে চাপ দেওয়ার পরে। তো তারও একই অবস্থা হয়েছে গ্রাফাইটিস 200 দেওয়ার পরে। তার আদার্স আরো অনেকগুলো সিমটমস ছিল গ্রাফাইটিসের, বিস্তারিত কেস বলবো না। তো তাকে আমি গ্রাফাইটিস 200 দিয়ে শুরু করেছি, পেশেন্টটা ভালো হয়ে গেছে। তার ওই সিস্টটা তার পেকে গিয়েছে, জাস্ট হলো একবার ওষুধ নেওয়ার পরে এসে আমাকে বললো যে সিস্টটা তো নাই। আমি মুখে দেখলাম সিস্ট নাই, কি হয়েছে, বললো এটা পেকে গেছে, চাপ দিয়েছে, সব বের হয়ে গেছে।
এরপর হলো আরো কিছু পেশেন্ট, আমি একটা গ্রাফাইটিস দেওয়ার পরে পেশেন্টটা ভালো হয়ে গেছে আজকে 5 মাস থেকে। পেশেন্ট তারও জাস্ট ছিল অনেক প্রবলেম। তো সকল প্রবলেম মিলে আমি তাকে সিম্পল শুধু গ্রাফাইটিস 200 দিয়েছি। ওই পেশেন্ট আলহামদুলিল্লাহ দিয়েছিলাম 2 মাস বা 3 মাস আগে। এখন পর্যন্ত তার ওই অবস্থাতেই আছে, তাতেই পেশেন্টের আস্তে আস্তে কমতেছে কমতেছে। এবং তার রেগুলার রেগুলার একটা বড় বিষয় হলো, তার আগে প্রত্যেক রাতে 2-3 বার করে তার নাইট প্রেশার হতো। এই পেশেন্টের এখন একবারও নাইট প্রেশার হচ্ছে না। মানে একবারও হচ্ছে না বলতে, গত আমাকে বললো যে প্রায় 1 মাস পর্যন্ত তার কোনো নাইট প্রেশার হচ্ছে না। এবং ওভারঅল পেশেন্টের আগে একটু ঘুম হতো না, পেশেন্ট এখন রেগুলার ঘুমাচ্ছে, খুব ভালো ঘুমাচ্ছে। তবে স্কিনের লক্ষণগুলো আস্তে আস্তে যাচ্ছে, চুলকানি কমে গিয়েছে, স্কিন ফেটে যাচ্ছিল, স্কিন থেকে যে স্কেলাই বা মাছের আঁশের মতো উঠছে, এগুলো আস্তে আস্তে কমছে, খুবই স্লো কমছে। আদার্স তার অনেকগুলো বিষয় ভালোর দিকে আছে। তো এই লক্ষণগুলো, এই কেসগুলো আমি সংক্ষেপে বললাম। আমি এই বলে আমার আলোচনা শেষ করছি। আহ সবাইকে মনোযোগ দিয়ে আলোচনা শোনার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা গ্রাফাইটিস নিয়ে আরো আলোচনা করব, কারণ গ্রাফাইটিস আরো অনেক অনেক স্কোপ আমাদের আছে। গ্রাফাইটিস একটা মেডিসিনেরই। আহ তো আমরা আরো আলোচনা করব। আজকের মতো শেষ করছি। বাকি আজকের ক্লাস কন্টিনিউ কন্টিনিউ করার জন্য বাপ্পি স্যারকে অনুরোধ করছি। ধন্যবাদ স্যার, অশেষ আমাদেরকে এত অশেষ সুন্দর অশেষ ধন্যবাদ। সংগঠন এবং গঠনমূলক আলোচনা ভীষণ ভালো লাগলো আপনার ক্লাস স্যার। আপনি এই অসুস্থতা নিয়ে আজ আমাদের নলেজ বাড়িয়ে যাচ্ছেন। এটাই আমাদের কাছে অনেক অনেক পাওনা আপনার কাছ দিয়ে। ধন্যবাদ রতন স্যারকে। হ্যাঁ, ডক্টর হামিদ স্যার, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদেরকে সুন্দর একটা ক্লাস উপহার দেওয়ার জন্য। আশা করি আমাদের আজকের ক্লাসে যারাই উকিলেন গ্রাফাইটিসের এই সকল আলোচনা থেকে তারা অনেকটা সমৃদ্ধ হয়েছেন, এবং তাদের মধ্যে গ্রাফাইটিসের একটি ছবি যে তৈরি হয়েছে তা দিয়ে তারা আগামীতে বিভিন্ন রোগী চিকিৎসাতে অনেক অনেক উপকার বা অনেক অনেক আহ তথ্যবহুল আলোচনা তাদের মাধ্যমে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। স্যার এটা তো পাঠিয়ে দেবেন ফেসে স্যার। রতন স্যারকে বলছি, স্যার আমাদের এই বিষয়গুলো ওই আপনার কোনো অনুরোধ থাকলে আপনি কাইন্ডলি আপনার মেসেঞ্জারে আমাদের যে এখানে ইনবক্স করা যায়, আপনি ইনবক্স করে দেন, এগুলো স্যারেরা বিবেচনা করবে। ঠিক আছে, ধন্যবাদ স্যার। তো আমাদের আলোচনার এ পর্যায়ে আমরা আমাদের এখানে অনেক অভিজ্ঞ স্যারেরা আছে, তাদের কাছ থেকে কিছু মত বিনিময় চাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন নির্মলেন্দু গায়েন স্যার। আমি নির্মলেন্দু গায়েন স্যারকে অনুরোধ করছি আমাদেরকে আজকের আজকের আলোচনার উপরে আপনি আপনার অভিজ্ঞতা যদি শেয়ার করেন গ্রাফাইটিস সম্বন্ধে। নির্মলেন্দু গায়েন স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? নির্মলেন্দু গায়েন স্যার, শুনতে পাচ্ছেন? স্যার আপনি আনমিউট করে কথা বলতে পারেন। স্যার বোধহয় শুনতে পাচ্ছে না। আমরা পার্থপ্রদীপ স্যারকে অনুরোধ করছি যদি আজকের ক্লাসের উপর আপনার সংযোজন ব্যাখ্যা আর থাকতে স্যার। স্যারের এই ক্লাস শোনার পরে আর কি করার থাকে না। স্যার একবারে মেট্রিয়া পড়াচ্ছেন, রেপার্টরি পড়াচ্ছেন, প্র্যাকটিস অফ মেডিসিন পড়াচ্ছেন, আর ধরে ধরে অসাধারণ অসাধারণ অসাধারণ। স্যারকে কোনো কিছু বলেও মানে যেন যথেষ্ট বলা হয় না। তবে স্যারের একটা জায়গায় একটু কনফিউশন আছে, ওই ডিসচার্জ ডিসঅ্যাপিয়ারেন্স আর যেটা সাপ্রেশন, ওই জায়গাটা খুব আমার ক্লিয়ার হয় নাই। ওই ডিসঅ্যাপিয়ারেন্স আর সাপ্রেশন ওই জায়গাটা, আর ওই লাইকেন নিয়ে যদি স্যার একটুখানি একটু বুঝিয়ে দেন তাহলে একটু সমৃদ্ধ হই। আর স্যারের সাথে আর সংযোজন করার কিছু নেই। এই যে এত সুন্দর করে যে মেটিরামেটিকা পড়ানো যায়, একটা মেডিসিনকে যে এইভাবে পড়ানো যায়, স্যারের এই বক্তব্য না শুনলে যেন বিশ্বাস করা যায় না। স্যারকে অনেক 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 ধন্যবাদ। স্যার মাঝে মাঝে এসে আমাদের এইরকম পাঠদান করলে আমরা সত্যি ভীষণ ভীষণ উপকৃত হব। ধন্যবাদ স্যার।
আর প্রেজেন্টেশন 85% প্রেজেন্টেশন হয়েছে, আজ প্রেজেন্ট হয়েছে আজকের সবচেয়ে মানে হাইস্ট উপস্থিতি। এই ক্লাস যারা শুনবে না তারা একটা বিরাট কিছু মিস লস করবে। করবে, হ্যাঁ, মিস হ্যাঁ, করবে। হ্যাঁ। এর থেকে আর কি বলবো, অসাধারণ, দারুণ হুম, ভালো, খুব খুশি হয়েছি। খুব খুশি, হ্যাপি, উই আর হ্যাপি। ধন্যবাদ পার্থপ্রদীপ স্যারকে। রতন গণি স্যার আপনাকেও ধন্যবাদ। আমরা নিউলন্দু গায়েন স্যারকে আবার রিকোয়েস্ট করছি, যদি স্যার থেকে থাকেন আনমিউট করে যদি আপনার অভিজ্ঞতা শেয়ার করেন বা কোনো সংযোজন থাকলে যদি বলেন। স্যার বোধহয় আমি এই পর্যায়ে জিতেন্দ্রনাথ স্যারকে বলছিলাম, স্যার যদি আপনি আপনার স্যারের এই ক্লাস সম্বন্ধে কিছু বলেন। ধন্যবাদ স্যার। শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি স্যারের কথাই বলবো। চলুন আলোচনা। হামিম স্যারের যেমনি মিষ্টি কণ্ঠ, তেমনি ডিসকাশন, মানে কি বলবো, যন্ত্রে গেঁথে যাওয়ার মতো। আমি মনোযোগ সহকারে শুনছি। এর আগের পর্বে অত্যন্ত সুন্দর আলোচনা করছেন। এবারে আরো মনে হয় কিছু নতুন কিছু সংযোগ করছেন। যেমন পিকুলিয়ার লক্ষণগুলো যখন বলছেন আমি আরো মনোযোগী হয়েছি। ভালো লাগছে। গ্রাফাইটিসের রুগী আমিও, আমার বর্তমানে 2-3টা রুগী আমার এখানে আছে, তারা অনেকটা ভালো দিক আর কি। তো গ্রাফাইটিস সম্পর্কে তো আমরা যারা হোমিওপ্যাথিতে আছি তারা তো আসলে গ্রাফাইটিসকে রাখতেই হবে, সুন্দর একটা মেডিসিন। তো যাই হোক, স্যারের আলোচনা বলার কিছু নেই, অত্যন্ত সুচারুভাবে সে উপস্থাপন করছেন। ধন্যবাদ স্যারকে, সুস্বাস্থ্য কামনা করি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের মাঝে বাপেদা, বাপে স্যার। জি স্যার, জি স্যার। হ্যাঁ, ডক্টর সাইদ আমাদের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের আমার সিনিয়র একজন ভাই আছেন। উনি ঠাকুরগাঁওতে অনেক ভালো প্র্যাকটিস করেন, প্রচুর পেশেন্ট দেখেন, খুবই ব্যস্ত। উনি আমাদের ক্লাসে জয়েন করেছেন। উনি কিছু ওনার কথা জি বলার জন্য বলেন কাইন্ডলি। জি জি জি, অবশ্যই স্যার। জি, ধন্যবাদ স্যার। জি ফার্স্টে ওনাকে ওয়েলকাম জানালাম আমাদের এই টিমে আসার জন্য, জয়েন্টের জন্য। আমরা ভীষণ খুশি হলাম, আমরা আরেকজন খুব সুচারু বন্ধু পেলাম বা স্যার পেলাম। এইটা বলে আমি আমার কথা শেষ করলাম, আপনি শুরু করেন। ধন্যবাদ স্যার। ডক্টর সাইদ স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন স্যার? জি, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি। স্যার আমাকে আজকে শুনতে আপনি পাচ্ছেন? জি স্যার, আপনাকে জি, শোনা যাচ্ছে। ধন্যবাদ। হামিদ স্যার, জি, আপনি হামিদ স্যারের আলোচনার প্রেক্ষিতে যদি আপনার সংযোজন থাকে, আপনার কোনো কেস স্টাডি থাকে, আপনি যদি আমাদের সাথে শেয়ার করেন। না, অনেক ধন্যবাদ ডাক্তার হামিদুদ্দিন ভাইকে খুব সুন্দর আলোচনা করার জন্য। আসলে কি বলবো, অনেকেই অনেক কথা বলছেন, দেশের এবং বিদেশের যারা রয়েছেন এখানে, ইন্ডিয়ার, বাংলাদেশের। হামিদ ভাইয়ের ক্লাসের পর্যালোচনা অনেক সুন্দর আলোচনা করছেন। আসলে একটা লেকচার তৈরি করতে অনেক সময় এবং মানসিকতা লাগে। আমাদের অমরনাথ স্যার সবসময় বলেন যে উনি যেভাবে সময় দিয়ে আসলে একটা লেকচার তৈরি করেন, এটা আসলে সবার পক্ষে সম্ভব না। যেমন যেটা আমরা হয়তো করতে পারতেছি না, প্রেজেন্ট করতে পারতেছি না সময়ের অভাবে বা মানসিকতার অভাবে। তা হামিদ ভাইয়ের জন্য অনেক দোয়া এবং শুভকামনা থাকবে, শুভকামনা থাকবে। উনি আমাদেরকে এভাবে পথ দেখাবেন এবং অনেক সুন্দর সুন্দর আলোচনা করবেন। হ্যাঁ, অনেক ভালো আলোচনা হয়েছে আসলে। আমরা স্টুডেন্ট লাইফে একভাবে পড়াশোনা করে আসছি, বর্তমানে প্র্যাকটিস লাইফে আমরা একভাবে পড়াশোনা করছি, বা প্র্যাকটিস পেশেন্টকে আমরা অবজারভেশন করছি, পেশেন্টকে ট্রিটমেন্ট দিচ্ছি, এটা একটু ব্যতিক্রম বা আলাদা। এখন নতুন করে আমাদেরকে আবার শিখতে হচ্ছে। এই নতুন করে শেখার ক্ষেত্রে হামিম ভাই যেভাবে আলোচনা করতেছে, অবশ্যই আমাদের এটা অনেক উপকারী, সবাই বলছেন, আমিও বলি। ধন্যবাদ হামিম ভাইকে। আপনি ভালো থাকবেন, আপনার পরিবারের জন্য শুভকামনা থাকলো। সামনের দিকে আপনার গাইডলাইন আমরা আরো খুশি হবো এবং অনেক কিছু শিখতে পারবো, হোমিওপ্যাথির জন্য অনেক কিছু করতে পারবো। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার আপনাকে মূল্যবান বক্তব্যের জন্য। আহ এই পর্যায়ে
প্রশ্নটা আহ, দেখুন, জি প্রশ্ন স্যার, প্রশ্ন কেউ করছে কিনা দেখুন। জি স্যার, ঠিক আছে। করছিলেন একটা একজনই মাত্র স্বপ্না একটা আক্তার আমার আমার আর্লি প্র্যাকটিসে একটা ইনফার্টিলিটির কেস এই গ্রাফাইটিসে কিন্তু তার সেটা সাকসেসফুল হয়েছিল। হ্যাঁ, একটা অসাধারণ কেস ছিল, ওই ফুলের গন্ধে মূর্ছা যায় এইরকম একটা, আর এক কাব ওয়েভ সেন্সেশন, এই দুটোই আমার চাবি ছিল আর কি। তা সেই একটা খুব দুর্দান্ত এই পারপাসে আমি সাকসেস পেয়েছিলাম, এটা একটু শেয়ার করলাম স্যার আপনাদের সাথে। ধন্যবাদ স্যার। আপনি যদি পুরো কেসটা আমাদের সাথে আরেকটু ডিসকাস করতেন আমরা আরো উপকৃত হতাম। আহ, অনেক আগে কেস তো, ওই সিমটমস সব তো মনে থাকে না, এই দু চারটে কথাই এই অমর যেরকম মনে রাখতে পারে অত নয়, তবে ওই সাকসেসফুল কেসের ওই কি পয়েন্টটা, তার সাথে তো আর কিছু নিশ্চয়ই ছিল, এটাই মানে হুবহু বলতে পারবো না এখন। না স্যার, ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনাদের মধ্যে স্বপ্না ম্যাম বোধহয় কিছু প্রশ্ন করতে চাচ্ছেন, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটা করতে পারেন। আসসালামু আলাইকুম সকল স্যারকে। আমি হচ্ছে এই গ্রুপে নতুন, মানে গ্রুপে নতুন, আর হচ্ছে আমি নতুন শিক্ষার্থী। তো সেই জন্য আমার কিছু মানে স্যারের কাছে একটা কোশ্চেন ছিল। জি জি, আপনি বলুন। আচ্ছা, হামিম স্যারকে, সম্মানিত হামিম স্যারকে বলবো, স্যার আপনি যে মাস আর হচ্ছে টিউমারের কথা বলেছেন, মাস আর টিউমার কি দুইটা কি একই ধরনের নাকি দুইটা আলাদা? স্যার এটা যদি একটু বুঝিয়ে বলতেন, বা মাস থেকে ক্যান্সার হয় নাকি টিউমার থেকে ক্যান্সার হয়, স্যার এইটুকু যদি একটু বুঝিয়ে বলতেন স্যার। আচ্ছা, এখানে ঠিক আছে, থ্যাংক ইউ। মাস আর টিউমার আমরা স্বাভাবিকভাবে ইন জেনারেল সেন্সে একই, এর মধ্যে খুব বেশি কোনো ডিফারেন্স নেই। এই আর টিউমার তো ক্যান্সার হওয়ার বিষয়গুলোর সাথে আসলে রিলেটেড। টিউমার দুই ধরনের আছে, আপনারা হয়তো জানেন, বিনাইন এবং ম্যালিগন্যান্ট। তো বিনাইন টিউমারগুলোর এবং ম্যালিগন্যান্ট টিউমারগুলোর ক্ষেত্রে বেশ কিছু ডিফারেন্স আছে। মনে করেন বিনাইন টিউমারগুলো হচ্ছে, এটা হচ্ছে এই ম্যালিগন্যান্ট গুলো খুবই র্যাপিড গ্রো করে এবং ম্যালিগন্যান্ট গুলোতে পেইন থাকে, ম্যালিগন্যান্ট গুলোতে আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে ফিক্সড হয়ে যায়। একটা টিউমার যখন তার নিচের মানে মাংসের সাথে যখন ফিক্সড হয়ে যায়, নড়াচড়া না করে, সেটাকে আমরা ম্যালিগন্যান্ট দেখে আমরা ধারণা করতে পারি। এখন তো আসলে অনেক পরীক্ষা নিরীক্ষার বিষয় আসছে। তো এরপরে হচ্ছে পেইন থাকে, এবং বিনাইন টিউমার দীর্ঘদিন শরীরে থাকে, এগুলো কখনো ওই রকম খারাপ দিকে যায় না, ম্যালিগন্যান্টের দিকে যায় না। বিনাইন যেগুলো এগুলো দীর্ঘদিন থাকলেও এবং এগুলো খুবই স্লো মানে গ্রোথ, আস্তে ভাবে, মনে করেন আজকে দেখছেন যে এরকম 1 বছর 2 বছর 3 বছর পরে একই রকম। কিন্তু ম্যালিগন্যান্ট গুলো খুবই উইথিন শর্ট টাইমের মধ্যে বড় হয়ে যাবে, যেগুলো হচ্ছে ম্যালিগন্যান্ট মানে হচ্ছে ক্যান্সার, যেগুলো আর কি ক্যান্সারাস টিউমার। তো এটা একটা বিষয়। আমরা এমনিতে কিছু টিউমার যেমন গ্যাংলিয়ন সিস্ট, এগুলো এক ধরনের টিউমার, যদিও সিস্ট। তারপরে লাইপোমা, যেগুলো দেখা যাচ্ছে এভরি টাইম আপনার ম্যালিগন্যান্ট বিনাইনই থাকে, এগুলো ম্যালিগন্যান্টের দিকে যায় না। আর যে কোনো ধরনের আপনার গ্রোথকে আমরা মাস বলতে পারি, মাস বলি। এই টিউমার মাস এগুলোতে খুব একটা ডিফারেন্স নেই, কখনো টিউমার ইউজ করি আমরা, কখনো মাস ইউজ করি, এটা আমি জানি। এর বাইরে যদি কোনো স্যার কিছু জানেন বলতে পারেন। ধন্যবাদ স্যারকে। ম্যাম, আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? আর কিছু জানা থাকলে একটু বলতে পারেন। জি স্যার, স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্বপ্না ম্যাডামকে বলছিলাম। স্যার বলছি, স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আলোচনা করার জন্য। আর কোনো কোশ্চেন নাই আমার। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা স্যারকে করতে পারেন, অথবা আপনারা প্রশ্নটি লিখে দিতে পারেন, স্যার দেখে উত্তর দেবেন। আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আজকের আলোচনার উপর যদি কারোর কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা আনমিউট করে প্রশ্নটি করতে পারেন। আমি একটু জিজ্ঞেস করতে চাই, একটা জিনিস জানার আছে।
জি স্যার ব্যাপার বলুন। হচ্ছে ব্যাপার হচ্ছে স্কিনে যে গ্লুটিনাস বা হানি লাইক ডিসচার্জ বলা হয়েছে, এবারে গ্রাফাইটিসে আবার বলা হচ্ছে পার্চমেন্ট লাইক বা শুকনো, সেটা এক্সিমার ক্ষেত্রে, বা আবার বলা হচ্ছে ক্রাস্ট। ব্যাপারটা এইখানে কনফিউজিং ব্যাপারটা আছে। এই ব্যাপারটা যদি কেউ বুঝিয়ে দেন তাহলে ডিসচার্জ হচ্ছে, আমরা ধরে নেব এটা এটা সিফিলিটিক, আবার যেখানে ড্রাই হয়ে যাচ্ছে সেখানে একটা সোরা। তাহলে আমরা এই স্কিনের এই ইরাপশনটাকে আমরা কোন অ্যাঙ্গেল থেকে দেখবো, কিভাবে দেখবো? শুধু কি আমরা হানি লাইক দেখেই দেবো, না আদার সিমটমস কে গুরুত্ব দেব? অথচ গ্রাফাইটিস একটা স্কিন রিলেটেড একটা ফার্স্ট গ্রেড মেডিসিন, ডিফেক্টিং মেডিসিন। এই ব্যাপারটা বিরাট একটা কনফিউশন বহু লোকের মধ্যেও আছে, আমার আছে। এই জিনিসটা পার্থবাবু, অমরনাথ শর্মা, যারা মায়াজম নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে পেশেন্টের ক্ষেত্রে সিলেকশনে আসতে পারেন, এই জায়গাটা একটু ক্লিয়ার করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ স্যার। আমাদের মাঝে যারা স্যারেরা আছেন তাদের কোশ্চেনটাকে যদি আপনারা আনসার করতেন। আমিন স্যার আপনি বলবেন? এখানে এই মায়াজমের বিষয় তো মায়াজম সম্পর্কে আসলে অমরনাথ স্যার বললেই ভালো। তো আমি এখানে হচ্ছে স্যার যেটা জানতে চেয়েছেন, মানিকলাল স্যার, উনি মেইনলি হচ্ছে মায়াজম রিলেটেড বিষয় জানতে চেয়েছেন। তো এখানে হচ্ছে যে পার্চমেন্ট আসলে কি সেটা আমি বলেছি, ক্রাস্ট কি সেটা আমি হয়তো একটু বলে দিতে পারি। গ্লুটিনাস ডিসচার্জ এটা সবাই বুঝতে পেরেছেন, স্যারও বুঝতে পেরেছেন, রাষ্ট্রও স্যার বুঝতে পেরেছেন। মানে হচ্ছে একটা ডিসচার্জ, মানে যখন আঠালো আঠালো হয়, যেমন আমি বলি আমরা যখন জিলাপি খাই বা মিষ্টি খাই, যখন আমাদের হাতে একটু আপনার শিরা লেগে যায়, মিষ্টির শিরা বা জিলাপি লেগে যায়, যেরকম একটা মানে উপরে যেমন একটা আপনার কি বলে প্রলেপের মতো পড়ে যায়, এটাই হলো ক্রাস্ট। এইভাবে মানে এটাকে ক্রাস্ট বলে আর কি। আর পার্চমেন্ট তো বলেছি, পার্চমেন্ট আসলে কি জিনিস এটা আমি নিজেও জানতাম না। আমি মেডিসিন পড়তে পড়তে এই পার্চমেন্ট খুঁজতে খুঁজতে আমার মানে আহ, অনেক মানে সময় লাগছে। তো পার্চমেন্টটা হলো, এটা তো মানে পার্চমেন্ট হচ্ছে আপনার চামড়াকে শুকিয়ে, এটা আমি একটা ছবিও মানে ইয়ে করে রাখছিলাম, আপনাদেরকে জাস্ট দেখাবো। চামড়াকে আগে একটা সময়, এগুলো যেহেতু অনেক ওল্ড ম্যাথমেটিকে আছে, প্রুভিং এর সময় বিশেষ করে অনেক সময় দেখা যাচ্ছে কাগজ এগুলোর মানে অপ্রতুলতার জন্য পার্চমেন্ট ইউজ করা হতো, গাছের ছাল ইউজ করা হতো। তো এই পার্চমেন্টটা হচ্ছে একদম শুকিয়ে যে একটা চামড়া, মানে পশুর চামড়াকে শুকিয়ে যে লিখার মতো উপযুক্ত করে যে বানানো হয়, গ্রাফাইটিসের স্কিনটা হবে পার্চমেন্ট লাইক, একদম ড্রাই থাকবে। তো সেটাই মাইজমেটিক ডিসকাশনটা এখানে এত সূক্ষ্ম ডিসকাশন আমি ভালো বলতে পারবো না। এটা স্যারই ওটা স্যাররাই বলবে আর কি। ধন্যবাদ স্যার। আমি পার্থ স্যার, অমরনাথ স্যারকে অনুরোধ করছি যদি স্যারেরা এই মায়াজমেটিক বিষয়টা নিয়ে একটু আলোচনা করতেন। অমর 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 বলুক না, অমর বলুক। আচ্ছা, ভালো হবে, আর ভালো হবে, ও খুব সুন্দর বলে তো। স্যার অমরনাথ স্যার। হুম। এখন ব্যাপারটা হচ্ছে কি যে প্রত্যেক তরুণ শিক্ষার্থীকে একটা অনুরোধ করছি, সেটা হচ্ছে যে এই আজকে হামিদ স্যার যে আলোচনাটা করেছে, আজকেও করেছে, আগের দিনও করেছে, আগামী দিনও একবার করবো। এখানে আমাদের যে আলোচনা করা হয় ড্রাগগুলো, আমরা স্যারদের প্রত্যেককেই বলি ইলাবোরেটলি করো। ইলাবোরেটলি করলে যে সব মুখস্থ থাকবে, মনে থাকবে এমনটা নয়, কিন্তু কানে যাওয়াটা ভালো। কানে যাওয়াটা ভালো, কারণ ব্যাপার হচ্ছে কি এখান থেকে দুটো জিনিস শেখার আছে। সেটা হচ্ছে যে আজকে হামিদ স্যার যখন আলোচনা করেছেন, তিনি বিভিন্ন বইয়ের উদাহরণ দিয়েছেন। তার মানে কি এই যে এটা প্রিপারেশন করাতে তিনি প্রচুর পড়াশোনা করেছেন। আমরা এখান থেকে হামিদ স্যার কটা সিমটম বললো, এইটা শেখার থেকেও আমাদের ভাবা উচিত হামিদ স্যার কতগুলো বই পড়ে এখানে বলতে এসছে, তা ওই বইগুলো পড়তে গিয়ে কতটা পরিশ্রম করতে হয়েছে। এইটা হচ্ছে আমাদের শিক্ষা, যে আমাদের পরিশ্রম করতে হবে, এই জায়গাটা না করলে হবে না। এবার ব্যাপার হচ্ছে কি যে বেটার হয় এটা সবচেয়ে যে কেন্টের গ্রাফাইটিসটা কয়েকবার পড়ে নিয়ে
এই হামিদ স্যার এই যে বলছেন এগুলো সব বেরোবে অডিও, এই অডিওগুলোকে বারে বারে শোনো। হ্যাঁ, তবে এটা জিনিসটা বুঝবেন। এবং পিকচারটা এই যে এত সিমটম বলা হচ্ছে, কিন্তু পিকচারাইজেশন, যে ড্রাগের পিকচারাইজেশন যেটা, এই পিকচারাইজেশন জায়গাটা কিন্তু বহুত মজার ব্যাপার। গ্যাপাইটিসের পিকচারাইজেশন কিন্তু অনেক সময় স্কিন থেকে পিকচারাইজেশনটা শুরু হয়। স্কিনের কোনো কিছু একটা বিশেষ দেখে সেখান থেকে পিকচারাইজেশন শুরু হয়। তখন এই জায়গাগুলো কিন্তু খুব ভাববার বিষয় কিন্তু, হ্যাঁ। যেমন এখানে গ্যাপাইটিসকে বলা হচ্ছে যে তিনটে মাধ্যম এখানে আছে বলে থাকলেও আমরা বলছি শরীর বলছি, এই শরীর বলছি, শরীর বলার পেছনে কারণটা কি? তারপর হচ্ছে যে সংখ্যাগত দিক থেকে এটা কিন্তু বলা হয় না, সংখ্যাগত দিক থেকে এটা বলা হয় না বা ভাবা হয় না। এখানে কি বলা হচ্ছে যে পেশেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, গ্রিফ, গ্রিফ এবং ভেক্সেশন। এই গ্রিফ যেটা আছে, এই যে গ্রিফের ব্যাপারটা হচ্ছে, গ্রিফ হচ্ছে ইমোশন লুজিং ফর এভার, মানে চিরদিনের হারাবার ব্যাপার। এই যে জায়গাটা যেটা আমরা গিফট বলতে কিন্তু আমরা ল্যান্টামের কথা ভাবি, স্ট্যাফিসের এর কথা ভাবি, কেউ কেউ যারা একটু অ্যাডভান্স হচ্ছে ফসফরিক অ্যাসিডের কথা ভাবি, হ্যাঁ, এরকম সব ভাবতে থাকি, কিন্তু চট করে গ্রাফাইটিসের কথা আমরা ভাবতে পারি না। এবং গ্রাফাইটিসের একটা কেস আমার মনে পড়ছে, অনেকদিন আগের কথা, দুটো কেস মনে পড়ছে, একটা হচ্ছে মৃত্যু আর একটা হচ্ছে জীবন। না বলে পারছি না আর কি ঘটনাটা। ব্যাপার হচ্ছে কি, যে একটা কেস হচ্ছে যে একটা হাঁপানির কেস, প্রায় 42-43 বছরের ছেলে। এবার তার হাঁপানির যে কেস আছে সেখানে দেখা যাচ্ছে যে প্রেসক্রিপশন যেগুলো হয়েছে, ভালো চিকিৎসকই করেছে, মেডোরিনা, ট্রুজা এসব করেছেন, তাতে কিন্তু পেশেন্টের যে খুব ভালো আছে তা নেই কিন্তু। মানে যখন দিচ্ছে ভালো থাকছে, এরকম করে বছর পর বছর ঘুরে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি ডিজিজ মুক্তি পাচ্ছে। তো এইটার ব্যাপার হচ্ছে কি, কেস রেকর্ডিং করতে করতে, কেস রেকর্ডিং যখন করছি তখন বুঝতে পারছি যে দেয়ার ইজ সামথিং রং, কিছু একটা গন্ডগোল কোনো জায়গায় আছে। এইবার হচ্ছে কি, তার কেস টেকিং করতে করতে একটা খুব অদ্ভুত কথা বেরিয়ে পড়লো। সেটা হচ্ছে যে ও যখন মানে আর কি 6 মাস বয়স, যখন তার মায়ের বক্তব্য আর কি, হ্যাঁ, তো আমি আসলে খুঁজছি, তো আমি হাতিপাতি করে খুঁজছি, কারণ যে প্রেসক্রিপশন গুলো করা হয়েছে, সিমটোম্যাটোলজি যা আছে, সেই প্রেসক্রিপশন গুলোকে খুব ভুল বলা যাবে না। প্র্যাকটিক্যালি একটা সাপ্রেশন হয়েছে। সেখানে দেখা গেল কি, সেই মা বলছে ওই যে রসটা বেরোতো, ওই রসটা কিন্তু একদম ইয়ের মতো, ওই উনি ভাষাটা যেটা বলেছিলেন, ওই মিষ্টির শিরার মতো, মিষ্টি শিরার মতো, ঠিক এই এই কথাটা তিনি বলেছে। এই যে মিষ্টি শিরার কথা যখন বলছে, আঠালো কথা বলাটা একটা অন্য জিনিস, চটচটে আঠালোটা আমরা বলেছি, এই মিষ্টি শিরার আঠাটা কিন্তু অনেক অনেক বেশি। এই এই যে দেখো, এই যে আমরা ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড বলছি, প্র্যাকটিক্যালি ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড একটা সংখ্যা মাত্র, এটা সবকিছু নয়। কিন্তু যদি আমরা একটু র্যাঙ্কটাকে যদি ভাবি, এই যে আমরা হাতটা চটচট করছে, এটা এক জিনিস। আর মিষ্টির শিরা যখন বলে, সেখানে চটচটে ভাবটা অনেক অনেক বেশি। এই জায়গাটা যদি আমরা ভাবি, তাহলে এটা ফার্স্ট র্যাঙ্ক হয়ে গেল। র্যাঙ্ক আর গ্রেড কিন্তু এক নয়, এটা মাথায় রাখতে। ফলে এই দিক থেকে ধরতে গেলে পরে ওই মিষ্টি শিরার মতো উদাহরণটা দেওয়ার জন্য র্যাঙ্কটা কিন্তু গ্রাফাইটিসের দিকে ঢলে পড়লো। এবং এখানে প্রশ্ন উঠতে পারে যে তাহলে আমি কেন এই সামান্য একটা সিমটমের উপর ভিত্তি করে কেন আমি এগোলাম। ঘটনাটা হচ্ছে কি, তাকে যে ড্রাগ গুলো দেওয়া হয়েছে, মোরলেস তার সিমটোম্যাটোলজি যা আমি পেয়েছি প্রিভিয়াস চিকিৎসার, সেগুলো কোনোটাকেই মানে প্রেসক্রিপশনটাকে ফেলে দিতে পারছি না। প্রেসক্রিপশনে যথেষ্ট কারণ আছে, তা সত্ত্বেও পেশেন্টটা সারে। তাকে আমি টেনে দিয়েছিলাম, টেনে দেওয়ার পর কিন্তু তার মানে দ্রুত গতিতে ইমপ্রুভ। ফলে এখান থেকে একটা শিক্ষা হচ্ছে কি, যে পারসিস্টেন্টে যদি আমরা কোনো স্কিন ডিজিজ যদি পাই, পারসিস্টেন্টে যদি কোনো স্কিন ডিজিজ পাই, সেই স্কিন ডিজিজ সেই লোকাল সিমটমটা কি কি ছিল। এক একটা স্কিন ডিজিজ তো এক একটা পিকুলার সিমটম থাকে, এই লোকাল সিমটমটাকে ধরে আমাকে ওষুধ দিতে হবে, ভাইরাস যেমন প্রেজেন্ট কমপ্লেন যা আছে সেটা ধরে দিলে কিন্তু কেসটা দাঁড়াবে না। এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা আমার মনে পড়ছে, এটাও শ্বাসকষ্টের পেশেন্ট, শ্বাসকষ্টের পেশেন্ট। এটাকে আমি গ্রাফাইটিসই দিয়েছিলাম, 30 দিয়েছিলাম। গ্রাফাইটিস 30 দিয়েছিলাম, কারণ ব্যাপার হচ্ছে যে তার ওই এক্সিমা সাপ্রেশন করার পরে তার এই শ্বাসকষ্ট। সেটা দেওয়ার পর কি হলো,
শ্বাসকষ্ট কমলো বটে, কিন্তু একজিমাটা এমন ভয়ঙ্কর ভাবে বেরিয়ে গেল যে সে এটা সহ্য করতে পারলো না। সহ্য করতে না পেরে সে কি করলো, কোনো স্কিন ডাক্তারের কাছে আবার গেল। তিনি কয়েকটা ইঞ্জেকশন করেছেন 3 দিন 4 দিন। ওটা যেই স্টপ হয়ে গেল, হ্যাঁ, স্টপ হয়ে যাওয়ার পরে হঠাৎ করে তার শ্বাসকষ্ট আসলো, আর 1 ঘন্টা 1.5 ঘন্টা যেন, এবং ফিনিশড। মানে এই যে সাপ্রেশনের যে খেলাটা, যেটা এটা কিন্তু মারাত্মক খেলা। এবং ওই যে যেটা আমি বুদ্ধি স্যার বলছিলেন, কেন্টের ইয়েতে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, তারপর তো অনেক কিছু এলিমেন্টস এসছে, এরকম একটা কি কথা বলেছিল, ওটা সাপ্রেশন। সাপ্রেশন সবসময় যে ওষুধ দিয়ে হয় এমন ব্যাপারটা নয়, ওষুধ ছাড়াও ন্যাচারাল ভাবেও সাপ্রেশন হতে পারে, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে কি, গ্রাফাইটিসের ক্ষেত্রগুলো আমরা যখন ভাবি, যখন আমরা সবসময় প্রথমে এই স্কিন দেখে বা ইয়ে দেখে ভাইরা, গ্রাফাইটিসের হচ্ছে নখের ক্ষেত্রটা একটা খুব মজার ক্ষেত্র। এই নখের ক্ষেত্রে, নখে যেটা দেখা যায় যে নখগুলো ঠিক হয়ে যায়, একটু লালচে কালো এরকম রঙের হয়। আরেকটা হচ্ছে কি, ঝামা যারা দেখেছে, ঝামার যে ভালো ঝামা হলে পরে যে ভেতরে যে সেই কি বলবো, বিন্দু ইয়ে উঠলে পরে, মানে বুদবুদ উঠলে পরে যখন ঝামাগুলো ভেতরটাই ফাঁকা 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 থাকে, এই নখগুলো কিন্তু ওইরকম ঠিক হয়ে যায়। এইরকম ঠিক হলে পরে অন্য ওষুধ আছে বটে, কিন্তু ব্যাপার হচ্ছে যে এখানে গ্রাফাইটিসও কিন্তু একটা অন্যতম ওষুধ। এবং এই ক্ষেত্রে অনেক সময় আমরা বনি হোসেনের মেথড পার্টিকুলার টু জেনারেল যদি আমরা কভার করতে জানি বা কায়দাটা যদি জানি, তাহলে আমরা কিন্তু এখান থেকেও বেরিয়ে যেতে পারবো। তো এই যে স্কিন রিলেটেড ইয়েটা, গ্রাফাইটিসের ক্ষেত্রে একটা স্কিন রিলেটেড ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা কথা হচ্ছে কি, যে এখানে একটা কিন্তু বলা হয়েছে কিনা আমি জানি না, আজকেই পাইনি, আগের দিন বলেছে কিনা, তো মিউজিক কিন্তু সে সহ্য করতে পারে। যেমন অ্যাট্রাম গ্রুপে যেমন আছে, সে মিউজিক সহ্য করতে পারে না। মানে অ্যাট্রাম গ্রুপের সঙ্গে একটু একটু পার্থক্য কোথায় আছে, অ্যাট্রাম গ্রুপ সহ্য করতে পারে না, আর মিউজিক কি করে, মেক্স আর উইক। এবং সে এখানে কি করে, তার ওই মিউজিক ইয়ের উপর সে কেঁদে ফেলে, যেটা ইয়েতে আছে, টুজাতেও আছে। এই যে মিউজিক অ্যাগ্রাভেশন যেটা, এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই পেশেন্টের ক্ষেত্রে। হ্যাঁ, এবং এটা আমরা অনেক সময় করি কি, ন্যাট্রামের সঙ্গে গন্ডগোল করে ফেলি। ন্যাট্রামে মিউজিকটা সহ্য করতে পারে না, কেঁদে ফেলার যে ব্যাপারটা আছে, কেঁদে ফেলার ব্যাপারটা কিন্তু গ্রাফাইটিস যেমন আছে, সুজারও কিন্তু একটা আছে। এবং এই এই যে এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সুজার তো এই গ্রাফাইটিস তো স্কিন সিমটম ভেরিয়াস আছে। তো সেইখানে স্কিনের উপর ভিত্তি করে আমরা যে সবসময় আমরা একটা সিলেকশন ভালো করতে পারবো এমন নাও হতে পারে। কিন্তু আমরা যদি দেখি যে কোনো একটা ড্রাগের কিছু মেন্টাল সিমটম আছে, একদম মানে পিওরলি সেই ড্রাগের যদি হয় সেটা হলে খুবই উত্তম। আর যদি না হয়, যদি সেই সিমটমটা যদি খুব অল্প কয়েকটা ওষুধের মধ্যে থাকে, তাহলে সেই সিমটমগুলোকে যদি আমরা বার করতে পারি, তাহলে কিন্তু আমাদের খুব সুবিধে হবে, মানে আমার প্রেসক্রিপশনটা করতে আমাদের খুব সুবিধে হয়। তাহলে এই যে আমরা ভাবি যে গ্রিফের যে ব্যাপারটা আছে, গ্রিপের ব্যাপারটা আমরা এখানে সেকেন্ড গ্রেড হলেই আমরা যেন একটু গুরুত্ব যেন বেশ কমিয়ে দিলাম, বা এরকম একটা ব্যাপার আমরা ভাবি। আসলে এই র্যাঙ্কের দিক থেকে যদি আমরা একটু ভাবি, তাহলে এই ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, যে থার্ড গ্রেড, ফার্স্ট গ্রেড বলতে কি বলেছেন, কেন্ট কি বলেছেন, ফার্স্ট গ্রেডের উদাহরণটা দিচ্ছি, তাহলে পরিষ্কার হয়ে যাবে। তিনি বলছেন যে যেখানে মোস্ট অফ দ্য প্রুভার সেটা শো করেছে, মানে মোস্ট অফ দ্য প্রুভারের মধ্যে সেই সিমটমটা পাওয়া গেছে, সেটা রিপ্রুভিং হয়েছে এবং ক্লিনিক্যালি সেটা প্রুভ হয়েছে। এই 3টে কন্ডিশন যদি ফুলফিল করে, তখন থেকে ফার্স্ট গ্রেড বলছে। তাহলে এখানে কোথায় গুণগত মান, তো কোথায় এটা সংখ্যাগত মান। হ্যাঁ, এইটাই হচ্ছে গন্ডগোলের জায়গা। এবার গুণগত মানের দিক থেকে দেখতে গেলে দেখতে হবে যে সিমটমটা কতটা তাকে ডিস্ট্রেস দিচ্ছে, কতটা তাকে কষ্ট দিচ্ছে, কতটা গভীরভাবে তাকে আহত করেছে, সেইটা দেখে আমরা গুণগত মানগুলোকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। এবং এই জায়গায় ন্যাট্রামের সঙ্গে কিন্তু এদের এইখানে গ্রাফাইটিসের খুব মিল আছে। কিন্তু ওই যে গ্রাফাইটিসের চেয়ারটা যেটা আছে, এই যে ফেয়ার ফ্ল্যাভি ফ্যাটি বলে যে এই যে চেয়ারটা যেটা আছে, এই যে চেয়ারটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, কিন্তু ব্যতিক্রম আছে। গ্র্যাভিটি স্পেসের সবই যে এইরকম একটা বেশ সুন্দর এইরকম গোল একটু, মানে কি বলবো, একটু ওই উত্তর লেন্সের মতন আর কি, উত্তর লেন্সের বাইরের দিকের মতো এরকম হবে, নাও হতে পারে, কারণ রোগা পেশেন্ট আমি বেশ কিছু পেয়েছি, এটা কিন্তু আমার নজরে পড়েছে। আর একটা ব্যাপার হচ্ছে কি,
যে এই গ্যাপাইটিসের পেশেন্টের মধ্যে ন্যাট্রামের মধ্যে কিন্তু একটা স্যাডনেস থাকে, মন মরা ভাব থাকে, স্যাডনেস থাকে। এই যে স্যাডনেস যেটা থাকে এটা কিন্তু একটা স্টেট যেটা হচ্ছে সিফিলিটিক ইন নেচার। এখানে একটা ভাবতে হবে এই স্যাডনেসটা মানে আর কি কোনো রকম এখানে একটা বোঝার আছে। ব্যাপার হচ্ছে ন্যাট্রামে একটা স্যাডনেস আছে বটে, ন্যাট্রামের স্যাডনেসের মধ্যে সে ব্যাপারটা কি হচ্ছে না, সেখানে ন্যাট্রামের স্যাডনেসের মধ্যে আহ, সে কি করছে সাপ্রেশন অফ গ্রিফ, মানে গ্রিফটাকে সাপ্রেস করার চেষ্টা করে, মানে লুকোবার চেষ্টা করে বা সে চাপা দিয়ে দেয়। এই চাপা দেওয়ার জন্য তার স্যাডনেস আছে। এই যে স্টেটটা যেটা এইটা যদি আসে তাহলে কিন্তু সেটা হয়ে যাবে রিফ্লেক্স সিমটম হয়ে যাবে তখন স্যাডনেস, তখন স্যাডনেসটা আমাদের রিফ্লেক্স সিমটম হয়ে যাবে। হোয়ার যদি পরে এখানে তো যদি আমরা দেখি যে তার এই গ্যাপাইটিসের যে গ্রিপ, গ্যাপাইটিসের গ্রিপ তো এখানে তো গ্যাপাইটিস তো সাপ্রেস করে না, তার তার ওই সাইলেন্ট গ্রিপ নেই। ফলে গ্যাপাইটিসের গ্রিপের ক্ষেত্রে যদি তখন যদি আমরা দেখি যে স্যাডনেস এসছে, তো স্যাড আছে বা বা এই অরাম মেডালিং ক্ষেত্রে স্যাডনেস আছে, তখন কিন্তু এই স্যাডনেসটা কিন্তু আবার তখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিমটম হয়ে যাবে। আমি আশা করি দুটোর মধ্যে পার্থক্য করতে পেরেছি। হ্যাঁ, মানে এই একই স্যাডনেস কোন ক্ষেত্রে রিফ্লেক্স সিমটম হবে আর কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিমটম হবে, আমি এটা কিন্তু একটু মানে কি সহজ করে বলবার চেষ্টা করেছি। ফলে আমাদের কিন্তু সিমটমগুলোকে অ্যানালাইসিস যখন করবো তখন কিন্তু আমাদের খুব ভাবতে হবে যে এই পেশেন্টের মধ্যে কি কি জিনিস আছে। এই যেমন আরেকটা জিনিস যেমন ইয়ে আছে, যেমন এরা একটু বলেছেন ফিশ খেতে ভালোবাসে না, সল্টে অ্যাভারশন, এগুলো সব সল্টে অ্যাভারশন যে ইয়েতে আছে আমাদের গ্যাপাইটিসে আছে, এটা থেকে সব কিছু না। কারণ অনেক ন্যাট্রামের পেশেন্ট আছে যারা সল্টে অ্যাভারশন থাকে। আপনারা যদি একটু রেপার্টারি যদি দেখেন যে ফার্স্ট গেট হচ্ছে ডিজায়ার ফর সল্ট হচ্ছে ফার্স্ট গেট, আর যদি আপনি অ্যাভারশন দেখেন খুব সম্ভবত সেকেন্ড গেট, আমার যেটুকু স্মৃতিশক্তি যা বলছে। মানে এই কথাটাকে কিন্তু একদম ওই ধুম করে এখান থেকে মানে চেঞ্জ করে সল্ট নেই বলে আমরা খুব আনন্দে ইয়ে করে ফেললাম, এরকম ব্যাপারটা করা যাবে। আরেকটা হচ্ছে কি পেশেন্টের মেনস্ট্রুয়েশন হিস্ট্রিটা, যেটা মেনস্ট্রুয়েশন হিস্ট্রিটা কিন্তু সাধারণত ডিলেড মেনস্ট্রুয়েশন হিস্ট্রিটা, এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। হ্যাঁ, আর গ্যাপাইটিসের একটা বয়সের একটা ব্যাপার আছে। গ্যাপাইটিসটা যে অল্প বয়সীদের ক্ষেত্রে ব্যবহার যেমন হয় তার থেকে বেশি ইন্ডিকেটেড হচ্ছে মানে কি মেনোপজাল সময় গ্যাপাইটিস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সময় তার মেনোপজের সময় দেখবেন অনেকের ওবেসিটি আসতে শুরু করে ডিউ টু হরমোনাল চেঞ্জ, এই জায়গাটা কিন্তু হচ্ছে তার খুব গুরুত্বপূর্ণ জায়গা। ফলে এইখানে আমাদের কিন্তু গ্যাপাইটিস দিতে গেলে পরে আমাদের কিন্তু এই জায়গাগুলো একটু ভাবতে হবে। বয়সটা একটা খুব ভালো ফ্যাক্টর, কিন্তু এই জায়গাটা আমার একটু মাথায় আনতে হবে। আর বাকি তো যা বলেছি এরপরে বলতে গেলে তো মুশকিল হয়ে যাবে, একই জিনিস চাপানোর পর হয়ে যাবে, আমার দরকার নেই। কিন্তু আমি এই ছোট্ট করে জায়গাটা আমি একটু অন্যরকম ভাবে বলার চেষ্টা করি, তারা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলতে হবে। আবার বলি, আরেকটা কথা বলে শেষ করি, মনে পড়লেই মাত্র। এখানে এই যে বলছে দ্য পেশেন্ট ক্যান রিমেম্বার পাস্ট ইভেন্টস বাট ফরগেট দ্য রিসেন্ট অকারেন্স, এটা কিন্তু ইয়েতেও আছে, আমাদের মেড্রিনামও আছে। দিস ইজ সাইকোটিক সিম্পটম, খুব গুরুত্বপূর্ণ সিম্পটম। সে পেশেন্ট বলে যে আমার অতীতের কথা সব মনে আছে, আমার সব মনে থাকে, বর্তমানে আমি শুধু ভুলে যাই কোনটা কোথায় রাখি, কি করি না করি, এবং কোনটা কোথায় রাখি বলে আমরা সবসময় ইয়ে করার চেষ্টা করি যে সিমটম গুলো ভুলে যাচ্ছে। ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে যে সে বর্তমানে যা যাচ্ছে সব ভুলে যাচ্ছে, অতীতটা মনে পড়ছে। এটা কেন সাইকোটিক? কথাটা হচ্ছে কি যে বর্তমানে যেটা এই মাত্র শুনলো সেটাই তো মনে থাকার কথা, যুক্তি তো তাই বলে, কিন্তু তা তো হচ্ছে না। সে অতীতের যেটা আছে সেটা মনে আছে। এই এই যে ইনকর্ডিনেশন, এই ইনকর্ডিনেশনটা কিন্তু সাইকোটিক ইন নেচার। মানে তারা দেখা যাচ্ছে কি যে এই পেশেন্টের তারপরে আলসার কথা তো স্যার বলেছেন, ফিশার যেগুলো আছে এগুলো সোরাসিপিরেটিক কম্বিনেশন, ড্রাইনেসের কথা বলে, পার্চমেন্টের যে ইয়ের কথা বলে, এগুলো সব ড্রাইনেস, পায়খানা সেই ড্রাইনেসের জন্য ইয়ে হয়, এগুলো তো সবই তো শরীর ম্যানিফেস্টেশন। সোরা তো থাকবেই, আর সোরাতে এখানে যেহেতু পজিটিভ ফ্যাক্টরের মধ্যে এক্সাইটিং ফ্যাক্টরের মধ্যে সোরা যখন আছে, ফলে এখানে কিন্তু ওই সোরার প্রাধান্যই তো থাকবে। সোরার প্রাধান্য মানে সংখ্যাগত প্রাধান্যের কথা বলছি, গুণগত প্রাধান্যের কথা সেটা থাকবে। এবং দেখুন চিলি পেশেন্ট, এটা হচ্ছে ঘটনা। এই চিলি পেশেন্টটা কিন্তু একটু
রিলেটেড ব্যাপার। অনেক সময় চিনি পেশেন্টে না বুঝতে পারে না, বুঝতে আমাদের অনেক সময় অসুবিধা হয়। এই জায়গাগুলো মানে চিনি পেশেন্টের উপর ডিফারেন্সিয়েট করতে গেলে একটু ভেবে চিন্তে করতে হবে, না হলে কিন্তু আমাদের ভুল হয়ে যেতে পারে। আর তো স্যার তো স্কিনের এগুলো বলেছেন, কানের পেশেন্টের জন্য তো নিশ্চয়ই বলেছেন, বলা দরকার আছে বলে মনে করছি না। যাই হোক, মোটামুটি আমি একটু একটু যোগ করলাম, মনে হচ্ছে একটু নিউ জিনিস যোগ করতে পেরেছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে। ধন্যবাদ স্যার। আমাদের মাঝে এখন পর্যন্ত 60 জনের উপরে আছেন। আপনাদের মধ্যে যদি কারোর কোনো প্রশ্ন থাকে। মানিক বাবু যে প্রশ্নটা করেছিলেন, আমরা অনেক কথাই বলেছি, ওই জায়গাটা তো ভুলে গেছে। জেলাটিনিয়াস বা ওই যে একটা পার্চমেন্ট পেপার বা একটা থিকনেস, এই ধরনের একটা মানিকলাল বাবু একটু পিন পয়েন্ট করেছিলেন। তা এটা উনি একটা ম্যাথমেটিক ডিফারেন্স বা একটা অ্যানালাইসিস উনি চেয়েছিলেন। ও তো একটা কথা তো বলেইছে, ওই যে ইয়েটা স্টিকি যেটা, ওটা সিপিরিটিক বলেছে, মধুর মতো হানি লাইক, ওটা তো বলেছে। হ্যাঁ, কিন্তু আমরা যেন ওয়াটারি যখন হচ্ছে তখন তো আর ওই ইয়ে হচ্ছে না, তখন তো ওটা ওটাও সিপিলিটিকের মধ্যে চলে আসবে। কারণ ব্যাপার হচ্ছে যে ডিসচার্জে ওয়াটারি ফোয়াটারি সবই কিন্তু সিপিলিটির মধ্যে চলে আসবে। কিন্তু শরীর তো ড্রাই, শরীর তো ওটা আসবে না, ওটা আসবে না। কিন্তু শরীর ম্যানিফেস্টেশনে তো ইয়ে আছে, যেমন ড্রাইনেস, তারপর হচ্ছে ক্র্যাক ফিচার, এগুলো তো আছেই। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে একটা পেশেন্টের ক্ষেত্রে আহ, কোন স্কিনের ক্ষেত্রে কোন মায়াজমটা ডমিনেট করবে, এটা তো আগে থেকে আমরা বলে দিতে পারবো না। সেই অনুযায়ী তো ফলাফলটা করবে। হ্যাঁ, সেটা তো একটু সংযোজন করছি আমি, একটু স্ক্রিন থেকেও একটু বোঝা যাবে। বোঝা বিষয় যাবে হচ্ছে, না, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভ্যারি করে তো, তাই না? এবার বল। হ্যাঁ হ্যাঁ, আমরা যখন একটা পিন পয়েন্টের আলোচনা করছি এবং স্কিনের এই জায়গাটা, বিষয় হচ্ছে কি যে যেখানে সোডিক ম্যানিফেস্টেশন সেখানে ইরিটেশন বা ইচিংটা একটু বেশি থাকে, ড্রাইনেস বেশি থাকে। আসলে ওই যে তার জেলাটিনিয়াস যে সিক্রেশনটা হচ্ছে, আপনি দেখুন একটা এই যে এই জেলাটিনিয়াস এই মধু টাইপের বা ওই যে ওই মিষ্টির শিরা, যেটা চিনির শিরা যে কথাটা হলো, এইটাকে যদি আমরা একটা জায়গায় ফেলে শুকিয়ে ফেলি তাহলে সেটা কি রকম দেখতে লাগবে। আসলে ওইটারই একটা রূপান্তর। আর ওই যে পার্চমেন্ট, যেটা হামিমুদ্দিন স্যার যে খুব সুন্দর উনি নেট ঘেটে বের করেছেন, যে চামড়াটা একটা লেখার উপযোগী পাতলা করে ফেলা হতো। আসলে এটা আমরা কল্পনা করতে পারি, এখনকার দিনে তো আর এটা পাওয়া যায় না ঠিক, কিন্তু আমরা খুব সহজে পেতে পারি। দেখবেন কোনো কোনো গাছের ছাল, আমরা সেখানে কিন্তু একটা যেন ওই ছালের মধ্যে একটা পর্দা দেখতে পাই, সেই সাদা সাদা পর্দা, খুব ফাইন পর্দা। সেইটাকে যদি শুকিয়ে নেওয়া যায় তাহলে ওই রকম। আবার দেখুন ওই জেলাটিনিয়াসটারই কিন্তু প্রকারভেদ ওই রকম। এখন এই যে আমরা স্কিনের উপরেতে যে সিফিলিটিক বা সাইকোটিক এই নেচারটা বুঝবো কিভাবে? বিষয় হচ্ছে যেখানে সিফিলিটিক থাকবে সেখানে একটা ডিস্ট্রাকশন করবে, সে কিন্তু ধ্বংসাত্মক একটা ক্রিয়া তার সেখানে থাকবে। আমরা স্কিনেও তো বিভিন্ন রকমের যে আলসারেশন হয়, সেখানেও এই জিনিসটা দেখতে পাই। আলসারটা সহজে সারছে না, ক্রমশ বেড়ে যাচ্ছে, সাইডে বাড়ছে, ভিতরে বাড়ছে, এইরকম। আর সাধারণত শরীরটা একটা আপার লেভেলে ভেসে ভেসে থাকে। আর সাইকোটিক যেখানে হবে, সাইকোটিক তো একটা ওভার গ্রোথ হয়। ওই অমর যেটা খুব বারবার বলে, কন্টিনিউয়াস আর কি কন্টিনিউয়াস একটা যেন সেটা চলতেই থাকে আর কি, একটা চলতেই থাকে। আর সেটার মধ্যে যেন একটা জমে থাকে, একটা তার মানে থিকেনিং। দেখা যাবে যে যেহেতু এটা ইনকোঅর্ডিনেশন রয়েছে, সেখানে কিন্তু আমরা চামড়াতেও কিন্তু এইরকম দেখতে পাবো, সেখানেও কিন্তু একটু যেন উঁচু উঁচু একটু যেন মাস জমেছে তার সাইড গুলো বা স্কিনের ওই যে জায়গাগুলো। সেই হিসেবে আমরা শুধু স্কিন থেকেও খানিকটা শরীর সিফিলিটিক সাইকোটিক এটা বুঝতে পারবো। আপনারা জানেন এই সিফিলিস যে রোগটা, তার যখন ওই যে সেকেন্ডারি স্টেজে
তার যখন ওই ইরাপশন গুলো বার হয়, ওই যে মুসুর ডালের মতন লাল লাল ইরাপশন, এই প্রাইমারি স্টেজটার পরে যে সেকেন্ডারি স্টেজটা হয় বা তার যে স্যাঙ্কার হয়, আপনারা খেয়াল করে দেখুন, সেখানে কিন্তু তার কোন রকমের কষ্ট নেই, যন্ত্রণা নেই। আমরা দেখি এই যে সিফিলিটিক মায়াজমেরও এই ক্যারেক্টারটা, সেখানে নার্ভ এন্ডিং গুলোকে সে কিন্তু ধ্বংস করে, যার জন্য তার কিন্তু এই পেন থাকলেও তার অনুভূতির মধ্যে থাকে না। হোয়ারএজ আমরা যখন শরীর দেখব, সেই ইরিটেশনটা বা ইচিংটা একটা মারাত্মক পর্যায়ে। এই ইচিংটা তো আমি বলি নট অনলি স্কিন, ইচিংটা তার মনেও থাকে, মাইন্ডেরও ইচিং থাকে, সে যেন সুস্থির থাকে না, কোনো কিছুতে সে তৃপ্তি পাচ্ছে না। আবার দেখুন এই যে উনি বলে গেলেন আমাদের হামিমউদ্দিন স্যার, যে নাইটে আর বিশেষ করে বেড ওয়ার্মে এই যে বাড়ে, দেখুন নাইটে বাড়ছে, আমরা যদি এইটা এইরকম কনসিডার করি তাহলে যেন খানিকটা আমাদের সিভিলিসের দিকে মন পড়ে যায়। কিন্তু এই যে নাইটে আমরা যখন বেডে বা একটা কভারিং করছি, তখন যে আমি উত্তপ্ত হয়ে যাচ্ছি বা গরমের মধ্যে যে বেড়ে যাচ্ছে এই নেচারটা, বা গরমেতে আমরা একটু আরাম পাচ্ছি, এইটা কিন্তু একটা শরীরের নেচার। মানিকলাল বাবু, আপনার এই যে স্পেসিফিক উত্তরটা কি বোঝাতে পেরেছি? আপনি একটু হ্যাঁ বলবেন স্যার, কাইন্ডলি। অনেক অনেকটা বোঝা গেছে, কিন্তু আমি আরেকটু ডিপে যেতে চাইছিলাম। ধরুন আপনি সালফার এবং গ্রাফাইটিস পেলেন একটা পেশেন্টের, গ্রাফাইটিসের এই স্কিন সিমটমসটা পেলেন, অথচ অনেক সিমটমস দেখা গেল সালফারের মতোই লাগছে। তখন আমরা কি করব, কিভাবে নির্বাচন করব এটাকে? মেন্টাল থ্যাংক ইউ মানিক বাবু, আমি বলি। হ্যাঁ সিমটম লাগবে। আচ্ছা, বল বল বল। এখানেতে আমাদের আদার যে সিমটমস গুলো রয়েছে, আরে সালফারে আমরা বুঝতে পারবো তার অন্যান্য সিমটমস দিয়ে। গ্রাফাইটিস যেমন মোটা, তার মেন্টাল লেভেলও তো সে মোটা, সেটা সে দেখা যাবে, তার মধ্যে যেন সবকিছু, তার তার চামড়া মোটা, তার জন্যই তো ওইটা ফেটে যাচ্ছে, তার নখ মোটা, সে দেখতে ওই রকম মাস্কিউলার বডি, যেটা হামিমউদ্দিন স্যার খুব সুন্দর করে বলে গেলেন, যে যেই সমস্ত শ্রমিকদের মোটা সোটা শ্রমিক দেখা যায়, বেশ খুব পরিশ্রমী এইরকম। হোয়ারাজ আপনারা সালফারে কি দেখবেন, সালফারে একটা র্যাগেড ফিলোজফার, এটা একটা খুব বলা হয় না, খুব কল্পনা প্রিয় মানুষ সালফার। সে নিজে যেন ওই সেই ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে, এরকম বলে না, যেন সে খুব পণ্ডিত মানুষ, তাকে যেন কেউ বুঝতে পারছে না সে পণ্ডিত, এই জন্য তার আক্ষেপ, সে সৃষ্টি রহস্য নিয়ে ভাবছে। এই যে মেন্টাল সিমটমস গুলো, এই গ্রাভাইটিস আছে, গ্রাভাইটিস তো একটা অন্যরকম, সে সন্দেহ প্রবণ, সে মানে নিজে যেটা করছে সেই কাজের উপর সে যেন সন্তুষ্ট নয়, এরকম ভাবে এইগুলো যেন গ্রাফাইটিসের একটা সেই দিকটাতে নিয়ে করছে। আমরা যখন একটা ওষুধের সাথে আর একটা ওষুধের ডিফারেন্স করব, তখন কিন্তু শুধু ওই পার্টিকুলার সিমটমসটার উপর থেমে থাকবো না, আমরা মেন্টাল জেনারেল, ফিজিক্যাল জেনারেল, তার ড্রিম পার্ট, তার আরো অনেক অনেক আনুষঙ্গিক সিমটমস থাকবে। ওই যেটাকে বলা হয় যে আমরা একটা আর্টিস্টিক যখন প্রেসক্রিপশন করব, তখন কিন্তু দেখাই যায় যেন ওই কয়েকটা সিমটমস আমাদের ফার্স্টেই যেন সেই ওষুধটার দিকে টেনে নিয়ে যায়, তারপরে তো আমরা আরো যখন গভীরে ঢুকবো যেন সেই গন্ধটা পেয়ে যাব। এইটাই। আর এরপরে কিছু এলাবোরেটেড কিছু অমর যদি বলতে পারে বলুক। আর মানিক বাবু, আপনি কতটুকু বোঝাতে পারলেন জানি না, কতটা স্যাটিসফাই হলেন, ঠিক আছে এটুকু। স্যার আর একটু প্রশ্ন, যদি কোনো রোগী ধরুন স্টিকি এরকম ডিসচার্জ ছিল, তারপর ড্রাই হয়ে গেছে, সেক্ষেত্রে কি গ্রাফাইটিস মানে ওই পেশেন্টটাকেই চালানো যাবে, না চেঞ্জ করার ব্যাপারটা আসতে পারে? আমরা শুধুমাত্র স্কিনের ওই জায়গাটাকে থেমে থাকবো না, যদিও আমরা যদি কোনো পেশেন্টের অতীতে এইরকম দেখি যে একটা জেলাটিনিয়াস তার একটা সিক্রেশন ছিল, তাহলে আমাদের কিন্তু গ্রাভাইটিসের দিকে মনটাকে টেনে নিয়ে যাবে। তখন তো আমরা তার আনুষঙ্গিক বিষয়গুলো, আমরা টোটাল কেস রেকর্ড করব, আরো তো ইভ্যালুয়েশন করব, তার উপর তো দাঁড়াবে। আমরা তো শুধুমাত্র ওইটুকু দেখে বা নুকটা মোটা দেখে বা চামড়াটা মোটা দেখে ফেটে যাচ্ছে দেখেই তো গ্রাভাইটিস দিচ্ছি না। গ্রাভাইটিসের তো আরো
আমাদের একটা চিনিয়ে দেওয়ার মতন যে গ্রাফাইটিস রুগী সেই রকম সিমটমস থাকবে, সালফার বলুন ন্যাট্রাম বলুন সবেরই সেই রকম থাকবে। প্রত্যেকটা মেডিসিনকে আমাদের ওই জায়গাটাকে বুঝে নিতে হবে, যেটাকে বলা হয় এসেন্স অফ ড্রাগ বা এসেন্স অফ মেডিসিন। যেটা যেমন সেই এসেন্সটাকে যদি আমরা ধরে নিতে পারি, যেমন ধরুন ওই যে গ্রাফাইটিসের যে একটা স্টুলের ক্যারেক্টার, যেটা খুব সুন্দর হামিউদ্দিন স্যার বললেন, সেই যে নটি স্টুল গুলো এক একটা গাঁটের মাঝখানে এবং তার সাইডে তার যে মিউকাসটা লেগে থাকে, এইটা একটা তার রিমার্কেবল সিমটম গ্রাফাইটিসের ক্ষেত্রে, দারুণ সিমটম। স্যার বোধহয় একমত হবেন। এবং অনেক সময় এই রকম পায়খানা কিন্তু সচরাচর দেখা যায় না। কিন্তু তা বলে ওইটা দেখি আমি তো গ্রাফাইটিস দেবো না, আমার তো আরো অনেক কিছু রয়েছে, সেই সবগুলো দেখবো। হ্যাঁ, অমর কিছু যোগ করলে কর। যোগ করছি যে গ্র্যাভাইটিস যে খুব ফাস্টিডিয়াস, এটা বলতে ভুলে গেছি। গ্র্যাভাইটিস এর ফাস্টিডিয়াস হয় খুব। এটা খুব রিমার্কেবল। ফলে গ্রাফাইটিস তো এখনো তো শেষ হয়নি, হামিউদ্দিন স্যার তো আরো ক্লাস নেবেন এবং আসবেন। ওই জন্যই তো আমি বেশি বলছি। আমি যেটুকু ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তবে আমি গ্র্যাভাইটিসের যে এটা বললাম না যে পারসিস্টের উপর যে ব্যবহার গ্র্যাভাইটিসের, হ্যাঁ 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 হ্যাঁ, এবং এই জায়গায় তো একটা মস্তিষ্ক করবে তো। ওইটাই বললাম না, আমি হ্যাঁ ওটা বললাম। হ্যাঁ বলেছি। আচ্ছা, যে মানিক বাবু কতটা সন্তুষ্ট হয়েছে না তো এখনো আমি বুঝতে পারলাম না। এখন তো বোঝাতে যাচ্ছে, ও তো মিউট করে বসে আছে। মারিকলেন স্যার, আপনি বলুন স্যার। হ্যাঁ স্যার, বোঝা গেছে। এই আলোচনাটা আরো মানে আমাদের যে জায়গাগুলো একটু সন্দেহ আছে, এই শ্রদ্ধেয় স্যারেদের কাছ থেকে ক্লারিফিকেশন করছি। এবারে এর মাধ্যমে অনেকের এই ধারণা গুলো স্বচ্ছ হবে। একদমই একদমই একদমই। হ্যাঁ, আপনি সেই জন্যই অনেক করা। কিছুই বোঝেন, আপনি অনেক কিছুই বোঝেন। এই যেমন আমিও তো অনেক প্রশ্ন করি, শুধুমাত্র নিজের জন্যই নয়। হ্যাঁ, আসলে সেটাই। এই ডিসকাশন গুলো হলে পারে তখন কিন্তু আমরা সকলেই সমৃদ্ধ হই, বা আমাদের যেগুলো আবছা আবছা থাকে সেটা যেন স্পষ্ট ভাবে দেখা যায়, যেন একটা আলো আঁধারিতে দেখা আর একটা আলো জেলে দেখা যেরকম তফাৎটা হয় আর কি। তা খুব সুন্দর, আপনি তো খুব ভালোই বলেছেন। এবং এইখানে একটা মায়াজমেটিক একটা তো আলোচনা হলো, অমর তো অনেক অনেক বলেছে। আচ্ছা, আমি আমাদের ডিসকাশন শেখা যাবে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো স্যার, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাইছি। হ্যালো স্যার। জি স্যার, বলুন। হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি স্যার, ইডিমাটা তো আমাদের সিফিলিটিক মাধ্যমে, কিন্তু আমি একটা পেশেন্ট পেয়েছি, ও রেটিনাল ইডিমা, চোখের রেটিনার মধ্যে জল জমে যাচ্ছে, কিন্তু বাদ বাকি কোনো সিমটম আর সেরকম পাওয়া যাচ্ছে না। তা আপাতত আমি ওই উপায় না দেখে প্যাথোলজিক্যাল সিমটমের উপর নির্ভর করে কার্বন